ওকে হোয়াটএভার, আমরা হচ্ছে আর বেশি লেট করবো না, যারা দেরি করে আসবে তারা দেরিতেই ক্লাস করবে, সমস্যা নাই। আমরা শুরু করি। ওকে আচ্ছা, তো বিষয়টা হচ্ছে আজকে যেটা পড়বো, হ্যাঁ এটা হচ্ছে থ্রি স্পিসিস। আজকের টপিক হচ্ছে থ্রি স্পিসিস, ইউনিট 4 লেসন অন। সো প্রথম লেসন অন মানে প্রথম লেসনের যেটা হচ্ছে সেটা কি থ্রি স্পিসিস, তিনটা ভাষণ আর কি। সো এই লেসনে তিনটা ভাষণ রয়েছে। প্রথমটা রয়েছে তোমার হচ্ছে মার্টিন লুথার কিং, এরপরেটা রয়েছে তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, আরেকটা রয়েছে নেলসন ম্যান্ডেলার। মোট তিনটা ভাষণ রয়েছে এই লেসনে। সো আজকে আমরা পড়বো হচ্ছে প্রথম যে ভাষণটা রয়েছে লুথার কিং এর যেটা, সেটা পড়বো। আর বঙ্গবন্ধুর ওটা আমরা পড়বো না, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসবে না, ঠিক আছে। সো এটা যদি শেখ হাসিনার আমল হইতো তাহলে অবশ্যই কোয়েশ্চেন আসতো। সো শেখ মুজিবের যে ভাষণটা ওইটা আমরা পড়বো না, আমরা হচ্ছে প্রথমটা পড়বো আর 3 নম্বরটা পড়বো, নেলসন ম্যান্ডেলার ভাষণটা পড়বো, কারণ এই দুইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, আর এখানে এই প্রথম দেখো প্রথম ভাষণ যেটা, এটা হচ্ছে তোমার এই যে মার্টিন লুথার কিং এর ভাষণ। মার্টিন লুথার কিং জুনিয়র মানে জুনিয়র। ওকে, সো মার্টিন লুথার কিং এর যে ভাষণ, এই ভাষণটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ বিগত বছরগুলোতে হচ্ছে তোমার এই ভাষণ থেকে কোয়েশ্চেন এসেছে, প্যাসেজ এসেছে, তারপর তোমার ফ্লো চার্ট এসেছে, অনেক সময় হচ্ছে তোমার সামারিও এসেছে। সো হোয়াটএভার, এটা হচ্ছে প্যাসেজের জন্য বেশি ইম্পর্টেন্ট। সো আমরা আজকে যে প্যাসেজটা পড়বো এটা খুবই ইম্পর্টেন্ট, সো মনোযোগ দিয়ে ক্লাস করবা। মোটামুটি সহজ রয়েছে, বেশি কঠিনও না। তো হচ্ছে আমরা আজকে এই প্রথম ভাষণটা পড়বো, মার্টিন লুথার কিং এর যে ভাষণ। সো ভাষণের শুরুতেই এই কথাটা ছিল আর কি, হ্যাঁ এই কথাটা ছিল। তো আমরা এটা একটু পড়ি জাস্ট জানার জন্য। তো দেখো, দ্য ফ্লোয়িং মানে হচ্ছে, ফ্লোয়িং শব্দের অর্থ হচ্ছে নিচের, এরকম বোঝে নিচের অংশটা। সো এখানে হচ্ছে দ্য ফ্লোয়িং মানে হচ্ছে দ্য ফ্লোয়িং প্যাসেজ, মানে আমরা নিচে যে প্যাসেজটা রয়েছে, এই যে প্যাসেজটা আর কি। সো এই প্যাসেজটা দ্য ফ্লোয়িং মানে হচ্ছে দ্য ফ্লোয়িং প্যাসেজ, নিচের প্যাসেজটা ইজ হয় অ্যান আব্রিজড শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত ভার্সন মানে হচ্ছে সংস্করণ, সংক্ষিপ্ত সংস্করণ কিসের? অফ আ ফেমাস, বিখ্যাত স্পিচ মানে বিখ্যাত ভাষণের সংক্ষিপ্ত সংস্করণ। মেড বাই মানে হচ্ছে এখানে ডেলিভার্ড বাই। ওকে, ডেলিভার মানে হচ্ছে প্রদান করা, মানে ডেলিভার স্পিচ মানে ভাষণ প্রদান করা। ওকে, সো এখানে মেড বাই মানে হচ্ছে ডেলিভার্ড বাই। সো ডেলিভার্ড বাই বা মেড বাই যেটা হচ্ছে প্রদান করা হয়েছিল, যে ভাষণটা প্রদান করা হয়েছিল বাই মার্টিন লুথার কিং জুনিয়র, মার্টিন লুথার কিং এর দ্বারা। ওকে, তার মানে হচ্ছে এই যে ভাষণটা আমরা পড়বো এটা হচ্ছে একটা মার্টিন লুথার কিং এর বিখ্যাত ভাষণের সংক্ষিপ্ত রূপ বা সংক্ষিপ্ত সংস্করণ। তো তিনি কখন দিয়েছেন এটা? 1 অগাস্ট 28, 1963। ওকে, ইন ওয়াশিংটন ডিসি। ওকে, সো এখানে কিন্তু এখানে তোমার প্রিপোজিশন একটা ব্যবহার রয়েছে, যদি আমি প্রিপোজিশন ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম, যদি একটা তারিখ বোঝায় এবং একটা দিন বোঝায় সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করি, তাই না? সো এখানে তোমার একটা তারিখ বুঝিয়েছে, সেটা কি অগাস্ট 28, এটা একটা তারিখ বুঝিয়েছে, একটা তারিখ বা একটা দিন বুঝিয়েছে তোমার। সো এখানে অন হয়েছে। আর ইন ওয়াশিংটন ডিসি এটা হচ্ছে বড় একটা স্থান, সো বড় স্থানের পূর্বে ইন ব্যবহার হয়। সো তিনি হচ্ছে এটা অগাস্টের 28 তারিখ 1963 সালের অগাস্টের 28 তারিখ দিয়েছিলেন। কোথায়? ইন ওয়াশিংটন ডিসি, আমেরিকার ওয়াশিংটন ডিসি তে তিনি এটা দিয়েছিলেন, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ওকে, এর বলতেছে ইট ইজ ওয়াইডলি মানে ব্যাপকভাবে রেকগনাইজড মানে স্বীকৃত দেওয়া। তো এটা হচ্ছে বিশেষভাবে মানে ব্যাপকভাবে স্বীকৃত অ্যাজ হিসেবে, কি হিসেবে? ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক। হ্যাঁ, এটা হচ্ছে স্বীকৃত অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক স্পিসেস। ঠিক আছে, ইজ ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক স্পিস মানে অন্যতম একটা আইকনিক স্পিস হিসেবে এটা হচ্ছে স্বীকৃত ইন আমেরিকান হিস্ট্রি, আমেরিকার ইতিহাসে। বলছে স্পিসেস মানে আচ্ছা হিস্ট্রি, স্পিসেস কোথা থেকে আসলো? আইকনিক স্পিস ইন আমেরিকান হিস্ট্রি। আচ্ছা, এখানে স্পিসেস শব্দটা নাই বই, হ্যাঁ। সো রিড ইট, পড়ো, অ্যান্ড অ্যান্সার, উত্তর দাও, দ্য কোয়েশ্চেন্স, উত্তরগুলো মানে প্রশ্নগুলোর দ্যাট ফ্লো যেটা নিচে রয়েছে। সো এটা তোমাদের হচ্ছে মূল মানে কি স্পিচের অংশ না। সো এখান থেকে কোয়েশ্চেন আসবে না, জাস্ট বোঝানোর জন্য যে এটা কার ভাষণটা, ভাষণটা হচ্ছে মার্টিন লুথার কিং এর। এটা হচ্ছে তিনি দিয়েছিলেন অগাস্টের 28 তারিখ 1963 সালে। কোথায়? ওয়াশিংটন ডিসিতে। ওকে,
স্যার আজকে কি লেসন 1 শেষ করবেন? এটা একটা ভাষণ শেষ করতে গেলে একটা ক্লাস শেষ না, 3টা ভাষণ এক ক্লাসে পড়ানো অসম্ভব, এটা কখনোই সম্ভব না, কমপক্ষে 4-5 ঘন্টা লাগবে। ওকে, আমরা মূল ভাষণে চলে যাই। ওকে, এটা যতটুকু বুঝছো অতটুকু বুঝলেই হবে, বেশি এটা না বুঝলেও চলবে, বাট এখান থেকে তোমাদের বুঝতে হবে কারণ এখান থেকে কোয়েশ্চেন আসে। সো এখানে যে স্পিচটা রয়েছে এটা ছিল এটা হচ্ছে তোমার ড্রিম নামে একটা তোমাদের যারা হচ্ছে ইমিডিয়েট সিনিয়র তাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে ড্রিম নামে একটা অধ্যায় ছিল, সেই অধ্যায়ে এই ভাষণটা ছিল। কিন্তু এটা এখন হচ্ছে বইটাকে নতুনভাবে সংস্করণ করে নতুনভাবে হচ্ছে তৈরি করে 3 স্পিচেস অধ্যায় দিয়ে দেওয়া হয়েছে। ওকে, আর এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে মূল ভাষণ থেকে শুরু করি, এখান থেকে খুব ইম্পর্টেন্ট বলতেছে এই ডট 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 মানে কি, এখানে কিন্তু শুরুতেই বলেছিল যে অ্যাব্রিজড ভার্সন মানে সংক্ষিপ্ত রূপ, তার মানে ফুল ভাষণটা এখানে দেয় না, ভাষণটা অনেক বড়। সে ডট 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 মানে এর আগে আরো অনেক কথা রয়েছে, ওনারা হচ্ছে মাঝখান থেকে নিয়েছেন। আবার এখানে ডট 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 মানে হচ্ছে এরপরে আরো অনেক কথা যেগুলো ওনারা হচ্ছে বইয়ে সংযুক্ত করেন নাই, এখানে ডট ডট ডট, এই যে ডট 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 মানে হচ্ছে পুরো ভাষণটা এখানে দেন নাই, মাঝখান থেকে কেটে কেটে তারা দিয়েছেন, মূল অংশটা দিয়েছেন। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে শুরু করি। দেখো, দ্য নিগ্রো মানে নিগ্রোরা, নিগ্রো বলতে ওই যে আফ্রিকান যারা হচ্ছে কালো মানে কৃষ্ণকায় মানে কালো বর্ণের বা কালো রঙের মানুষ যারা, তাদেরকে নিগ্রো বলা হয়। সো 2 ধরনের মানুষ পৃথিবীতে, একটা হচ্ছে তোমার কৃষ্ণকায় আর একটা হচ্ছে শ্বেতকায়, মানে সাদা বর্ণের মানুষ আর একটা হচ্ছে কালো বর্ণের মানুষ। ঠিক আছে, তো এই কালো বর্ণের মানুষদেরকে নিগ্রো বলা হয়। ওকে, তো বলতেছে দ্য নিগ্রোরা এই কালো চামড়ার মানুষেরা হয় স্টিল এখনো নট ফ্রি, মানে নট ফ্রি মানে স্বাধীন নয়। তো বলতেছে নিগ্রোরা এখনো স্বাধীন নয়, মানে আমেরিকায় মানে যে সকল নিগ্রো, মানে এটা ভাষণটা তো 1963 সালে দেওয়া, তখন তিনি বলেছিলেন যে ওই সময় হচ্ছে নিগ্রোরা আমেরিকায় স্বাধীন ছিল না, মুক্ত ছিল না, স্বাধীনভাবে চলাফেরা করতে পারতো না বা তাদের স্বাধীনতা ছিল না কোনো কিছুর। তো বলতেছে দ্য লাইফ মানে জীবন অফ দ্য নিগ্রোদের জীবন হয় স্টিল মানে এখনো, নিগ্রোদের জীবন এখনো হয় স্যাডলি, স্যাড মানে দুঃখ, স্যাডলি মানে দুঃখজনক ভাবে, অ্যাডভার্ব। ওকে, সো দ্য লাইফ অফ নিগ্রোদের জীবন এখনো কি স্যাডলি মানে দুঃখজনক ভাবে ক্রিপল শব্দের অর্থ CRIPPLE, ক্রিপল শব্দের অর্থ হচ্ছে পঙ্গু করা। ঠিক আছে, পঙ্গু করে দেওয়া। আবার ক্রিপল শব্দটা নাউন হতে পারে যেটার অর্থ হচ্ছে পঙ্গু ব্যক্তি, যেমন আমি বললাম হি ইজ আ ক্রিপল ম্যান, সে একজন পঙ্গু ব্যক্তি। পঙ্গু মানে যার পা নাই। ঠিক আছে, তো বলতেছে ক্রিপলড, যেহেতু এটা হচ্ছে তোমার প্যাসিভে রয়েছে তাহলে হবে যে দ্য লাইফ অফ নিগ্রো ইজ স্টিল স্যাডলি ক্রিপলড, বলছে নিগ্রোদের জীবন হচ্ছে এখনো দুঃখজনকভাবে পঙ্গু হয়ে আছে। বাই কি দ্বারা পঙ্গু? দ্য ম্যানাকল শব্দের অর্থ হচ্ছে শিকল। ঠিক আছে, এখানে 2টা শব্দ রয়েছে, ম্যানাকল আর একটা হচ্ছে চেইন। সো ম্যানাকল চেইন দুইটা হচ্ছে একটা আরেকটা সিনোনিম। সো 2টার অর্থ হচ্ছে শিকল, শৃঙ্খল মানে হচ্ছে অপরাধীদের দেখো না যে পায়ে যখন বেড়ি বা শিকল পরানো হয় তখন কিন্তু তারা স্বাভাবিকভাবে হাঁটতে পারে না। ঠিক আছে, তো সেটাই বলতেছে যে বাই দ্য ম্যানাকল শিকল দ্বারা পঙ্গু হয়ে আছে। অফ সেগ্রিগেশন শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্নকরণ। ঠিক আছে, অ্যান্ড কি দ্য চেইনস মানে শিকল অফ ডিসক্রিমিনেশন মানে বৈষম্য। বলতেছে যে নিগ্রোদের জীবন এখনো বৈষম্য এবং বিচ্ছিন্নকরণের শেকল দ্বারা পঙ্গু হয়ে আছে। তো বিষয়টা কি? বিষয় হচ্ছে যখন ধরো ক্রিপল মানে পঙ্গু একটা কথা এখানে রয়েছে, তো একজন মানুষের যার পঙ্গু নেই সে তো স্বাভাবিকভাবে স্বাভাবিক কাজগুলো করতে পারবে না, তাই না? মানে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না পঙ্গু ব্যক্তিরা। তো এই যে নিগ্রোরা রয়েছে, নিগ্রোরা এখানে রূপক অর্থ ধরতে হবে। হ্যাঁ, এখানে উনি রূপক অর্থে বুঝিয়েছেন। তো নিগ্রোরা যারা রয়েছে তারা হচ্ছে বিভিন্ন ধরনের বিচ্ছিন্নকরণ এবং বৈষম্যের শিকারে পঙ্গু হয়ে আছে। যে আমেরিকায় তারা হচ্ছে পঙ্গু হয়ে আছে, মানে আমেরিকানরা যারা সাদা চামড়ার মানুষ তারা হচ্ছে এক ধরনের সমৃদ্ধ বা উন্নত জীবনযাপন করছে, কিন্তু অন্যদিকে নিগ্রোরা হচ্ছে এই স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না, কারণ তাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। যদিও তারা আমেরিকায় রয়েছে বাট তারা হচ্ছে বিচ্ছিন্ন, এই সাদা মানুষের সাথে বসবাস করতে পারে না। বিচ্ছিন্ন করে রাখা বলতে কিসের থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে? তাদের শিক্ষার অধিকার থেকে, তাদের চলাফেরার অধিকার থেকে, তাদের চিকিৎসার অধিকার থেকে, কর্মস্থলে তোমার চাকরির সুবিধার যে অধিকার, সেই অধিকার থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। ঠিক আছে, আর কি ডিসক্রিমিনেশন এই বৈষম্য, এই যে ধরনের বৈষম্যর কথা বললাম
এগুলো থেকে তাদেরকে এইগুলোর মাধ্যমে মানে এই বিচ্ছিন্নকরণ, তারপর হচ্ছে বৈষম্য, এগুলোর মাধ্যমে তাদেরকে এক ধরনের পঙ্গু করে রাখা হয়েছে, যে তারা মানে অন্যদের মতো স্বাভাবিক কাজ করতে পারছে না। ঠিক আছে, এটাই বলতেছে যে নিগ্রোদের জীবন বৈষম্য এবং বিচ্ছিন্নকরণের শিকল দ্বারা পঙ্গু করা হয়েছে দুঃখজনকভাবে, এটাই বলছে। ওকে, ম্যানাকল, ম্যানাকল মানে শিকল, ম্যানাকল মানে শিকল, বদ্ধ না, শিকল, শৃঙ্খল, এরকম আর কি। সো আমরা সামনের দিকে আগাই। এটা এবার বলতেছে দ্য নিগ্রো, নিগ্রোরা, আচ্ছা দ্য নিগ্রোরা, দেখো দ্য নিগ্রো মানে নিগ্রো, এরা হচ্ছে কি লিভস অন, লিভ মানে বাস করে, এটা তোমরা জানো, লিভ বাস করে কোথায়, অন এ লোনলি আইল্যান্ড, একটা মানে লোনলি মানে কি একাকী, এখানে হবে নির্জন, মানে যে একাকী সে কি নির্জন, একা একা থাকে, তাই না? সো বলতেছি এই যে নিগ্রোরা লিভস অন, নিগ্রো যেটা হচ্ছে লিভস অন বাস করে অনেক লোনলি আইল্যান্ড, একটা নির্জন দ্বীপে বাস করে। সো দ্বীপ তোমরা অবশ্যই জানো, দ্বীপ মানে হচ্ছে ধরো মানে সমুদ্র, সাগর, এটার মাঝখানে একটা স্থলভাগ, মানে চারিপাশে বিশাল সমুদ্র, পানি আর পানি, কিন্তু মাঝখানে একটা স্থল জেগে আছে। এটা তোমরা গুগলে সার্চ করলে দেখবা। ধরো এটা হচ্ছে একটা তোমার বিশাল সমুদ্র, এই সব পাশে হচ্ছে তোমার পানি, সব পাশে হচ্ছে তোমার এই পানি আর পানি, তো মাঝখানে হচ্ছে তোমার এইখানে একটা স্থল ভাগ রয়েছে, যেখানে গাছপালা রয়েছে, ঝর্ণা রয়েছে বা বিভিন্ন টাইপ জিনিসপত্র রয়েছে। সো এই সমুদ্রের মাঝখানে এই অংশটাকে বলা হয় কি, দ্বীপ বলা হয়। তো বলতেছে তো দ্বীপটা নর্মালি নির্জন হয়, ঠিক আছে, মানে আশেপাশে আর কিচ্ছু থাকে না, বিশাল সমুদ্র মহাসাগরের মাঝখানে একটা ছোট্ট একটা দ্বীপ, তো এটা হচ্ছে একা নির্জন, তাই না? তো এটাই বুঝিয়েছে, এটা রূপক অর্থ ধরতে হবে এখানে, যে উনি বলছেন যে নিগ্রোরা হচ্ছে একটা নির্জন দ্বীপে বাস করছে। কিসের নির্জন দ্বীপ? পভার্টি মানে দারিদ্রতার একটা নির্জন দ্বীপে বাস করছে। পুরোটা না বললে বুঝবা না। ইন দ্য মিডস অফ, এটা একটা প্রিপজিশন হিসেবে ধরে নিতে পারো। ইন দ্য মিডস অফ মানে হচ্ছে কোনো কিছুর মাঝে, মাঝখানে। তো বলতেছে মাঝখানে, কিসের মাঝখানে? আ ভ্যাস্ট ওশান। হ্যাঁ, এটার উচ্চারণ হচ্ছে ওশান। ভ্যাস্ট মানে বিশাল, ওশান মানে সমুদ্র, বিশাল সমুদ্র। কিসের সমুদ্র? ম্যাটেরিয়াল মানে হচ্ছে দুনিয়াবি, পার্থিব বা দুনিয়ার, ঠিক আছে, দুনিয়ার প্রসপারিটি মানে সমৃদ্ধি, ধন সম্পদ, ঠিক আছে, দুনিয়ার সমৃদ্ধি, ধন সম্পদের বিশাল সমুদ্রের মাঝখানে নিগ্রোরা একটা নির্জন দ্বীপে বাস করছে, ঠিক আছে। তার মানে হলো দেখো এই যে নিগ্রোরা, এটা আমেরিকায় বাস করে। সো আমেরিকার চারিদিকে উন্নতি, সমৃদ্ধি, আমেরিকানদের স্বাধীনতা, মানে ইচ্ছা অনুযায়ী কাজ করছে, চলাফেরা করছে, মানে সব ধরনের স্বাধীনতা তাদের রয়েছে, এবং তাদের লাইফস্টাইল হচ্ছে মানে খুবই উন্নত। কিন্তু অন্যদিকে যারা নিগ্রো রয়েছে, এই নিগ্রোরা হচ্ছে একটা মনে হচ্ছে একটা মানে একটা নির্জন, দারিদ্রতার একটা নির্জন দ্বীপে বাস করছে। মানে এই বিশাল সমৃদ্ধি উন্নতির মাঝখানে নিগ্রোরা হচ্ছে দারিদ্রতার কষাঘাতে জর্জরিত, ঠিক আছে। ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না, চলাফেরা করতে পারে না, সন্তানদেরকে স্কুল কলেজে পাঠাতে পারে না, শিক্ষিত করতে পারে না, ঠিক আছে। মানে দারিদ্রতার কষাঘাতে জর্জরিত, মানে সারা আমেরিকা জুড়ে হচ্ছে সমৃদ্ধি উন্নতি, কিন্তু এই নিগ্রোরা হচ্ছে নিগ্রো হচ্ছে তোমার দারিদ্রতার কষাঘাতে জর্জরিত, ঠিক আছে। এটাই বলতেছে যে তার মানে হচ্ছে এই যে দ্বীপটা, এখানে একটা দ্বীপ রয়েছে, তো দ্বীপ এই দ্বীপের মাঝখানে, এই দ্বীপের চারিপাশে হচ্ছে তোমার সমুদ্র, তাই তো। এই সমুদ্র মানে এই দ্বীপের চারিপাশে যে সমুদ্র আর কি, এটা হচ্ছে তোমার উন্নতি সমৃদ্ধি, মানে এই দ্বীপটাকে উন্নতি সমৃদ্ধি ঘিরে আছে। কিন্তু দ্বীপে যারা বাস করছে, এই দ্বীপের মানুষ দারিদ্রতার কষাঘাতে জর্জরিত, ঠিক আছে। দারিদ্রতার কারণে ভালোভাবে মানে ভালো লাইফ লিড করতে পারতেছে না। এটাই বলতেছে যে নিগ্রোরা দুনিয়াবি সমৃদ্ধি, ধন সম্পদের বিশাল সমুদ্রের মাঝখানে একটা নির্জন দ্বীপে বাস করছে। ওকে, এটা মানে এখানে মূলত বোঝাতে চেয়েছে যে নিগ্রোরা হচ্ছে দরিদ্র আর কি। আর আমেরিকান যারা বাস করছে, আমি বর্তমানে দ্বীপে আছি, রাফিজা তারে কেমনে, কোন দ্বীপে একটু জানাও তো দেখি, নাকি মজা করতেছো, ফান করতেছো কিনা। আচ্ছা, সো এরপরে কি বলতেছে, দ্য নিগ্রোরা, দ্য নিগ্রো মানে নিগ্রো ইজ হয় স্টিল মানে ল্যাঙ্গুইশিং শব্দের অর্থ কি? ল্যাঙ্গুইশিং শব্দের অর্থ হচ্ছে নির্জীব, মৃত প্রায়, মৃত অবস্থা, মৃত। তো বলতেছে এই নিগ্রো যারা, এরা হচ্ছে কি স্টিল ল্যাঙ্গুইশিং, এরা হচ্ছে এখনো মৃত হয়ে আছে, মরা অবস্থায় পড়ে আছে। কোথায়? ইন দ্য
আচ্ছা, এটা বইয়ে তোমার কামার্স দেওয়া, হ্যাঁ, বইয়ে দেখবা যে COM, এম হবে না, এখানে এন হবে, কর্নার্স হবে, হ্যাঁ, কর্নার্স। এটা তোমার হচ্ছে বইয়ে টাইপিং মিস্টেক রয়েছে, কর্নার হবে, কর্নার্স। ওকে, সো ল্যাঙ্গুয়েজিং, তারা মরা অবস্থায় পড়ে আছে ইন দ্য কর্নার্স, মানে কোণে, একটা কোণে তারা মরা অবস্থায় পড়ে আছে। কিসের কোণ? অফ আমেরিকান সোসাইটি, আমেরিকান সমাজের, মানে আমেরিকান রাষ্ট্রে। আমেরিকান রাষ্ট্রের মানে আমেরিকান রাষ্ট্র তো বিশাল বড়, তাই না? সো আমেরিকান রাষ্ট্রের বিশাল এই বড় সাম্রাজ্যের বা বিশাল এই বড় দেশের একটা কোণায় হচ্ছে এই নিগ্রোরা পড়ে আছে মরা অবস্থাটা, দেখার কেউ নাই, ঠিক আছে? অ্যান্ড ফাইন্ডস, এই যে নিগ্রো তারা হচ্ছে খুঁজে পায়, হিমসেলফ, নিজেকে খুঁজে পায়, নিজেদেরকে খুঁজে পায়, অ্যান্ড এক্সাইল, এক্সাইল মানে কি? নির্বাসিত ব্যক্তি হিসেবে। দেখো, এক্সাইল শব্দের অর্থ কিন্তু নির্বাসিত ব্যক্তি। এক্সাইল শব্দের অর্থ নির্বাসন, আবার এক্সাইল শব্দের অর্থ হচ্ছে নির্বাসিত ব্যক্তি, যে ব্যক্তিকে নির্বাসন বা নির্বাসিত করা হয়েছে। সো নির্বাসন তোমরা কি বুঝো কিনা আমি জানি না। নির্বাসন শব্দের অর্থ জানো তোমরা? নির্বাসন আচ্ছা, এক্সাইল মিনিং হচ্ছে তোমার, এক্সাইল মিনিং শব্দের অর্থ হচ্ছে তোমার নির্বাসন দেওয়া, নির্বাসন। নির্বাসন কি বুঝো? যে জানো সে একটু বলো তো, নির্বাসন কেন দেওয়া হয়? ওকে, কেউ কোনো কমেন্ট নাই? সো আচ্ছা, কোথায় পড়ে? নির্বাসিত ব্যক্তি। সো নির্বাসন কখন দেওয়া হয়? নির্বাসন মানে একজন ব্যক্তি, মানে কোনো ব্যক্তিকে জোরপূর্বক, মানে নিজের দেশ থেকে, নিজের এলাকা থেকে, নিজের অঞ্চল থেকে বহিষ্কার করে অন্য দেশে পাঠিয়ে দেওয়া, এটাকে বলা হয় নির্বাসন, ঠিক আছে? তো নির্বাসনটা কোথায় দেওয়া হয়? তৃতীয় কোনো বিশ্বে দেওয়া হয়, ঠিক আছে? সেই বিশ্বের সাথে ডিল করে তাকে হচ্ছে ওই দেশে নির্বাসন দেওয়া হয়। তো মানে হচ্ছে নির্বাসন কেন দেওয়া হয়? ধরো হচ্ছে কোনো ব্যক্তি দেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, সো দেশের জন্য হুমকি স্বরূপ, এর জন্য তাকে নির্বাসন করা হয়, নির্বাসিত করা হয়। আরেকটা হচ্ছে তোমার ধরো হচ্ছে একটা হচ্ছে দেশের জন্য বিদ্রোহ, আর হচ্ছে তোমার ধরো কোনো বড় একটা অপরাধ করেছে, সো মানে হচ্ছে বড় ধরনের কোনো অপরাধ করেছে, সেই অপরাধের শাস্তি হিসেবে নিজ দেশ থেকে জোরপূর্বক তাকে বের করে দেওয়া হয়, বহিষ্কার করে দেওয়া হয়। এখন কথা হচ্ছে যে যদি হচ্ছে তোমার ওই যে দেশে নির্বাসিত করবে সেই দেশ যদি তাকে অ্যাকসেপ্ট না করে, গ্রহণ না করে, তাহলে কি হবে? তো বিষয়টা হচ্ছে নির্বাসিত করার ক্ষেত্রে বা নির্বাসন দেওয়ার ক্ষেত্রে তোমার হচ্ছে তৃতীয় বিশ্বের যদি মানে যে বিশ্বের মানে দেশে তাকে নির্বাসিত করা হবে, তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে তো ভালোই। তো মূলত হচ্ছে নির্বাসিত করার ক্ষেত্রে এখানে তোমার আন্তর্জাতিক সংস্থা UNHCR, মানে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রেফিউজিস, এই সংস্থাটা হচ্ছে এখানে মধ্যস্থতা করে, ঠিক আছে? মিডলম্যানের কাজ করে, ঠিক আছে? মানে নির্বাসিত করার ক্ষেত্রে। এখন যদি হচ্ছে ধরো হচ্ছে কোনো ব্যক্তিকে তৃতীয় কোনো দেশ গ্রহণ করছে না, তখন সে ব্যক্তি ওই যে তোমার এয়ারপোর্ট যেটা বলে, এয়ারপোর্টে আটকা পড়ে যায়, ঠিক আছে? এয়ারপোর্টে তাকে মানে লাইফ কাটিয়ে দিতে হয়। তো এটা বাস্তবে রয়েছে। তোমার ইরানের রেফিউজি মেহরান নাসেরি নামে একজন ব্যক্তি রয়েছে, তুমি হচ্ছে গুগল করলে পারবা, মেহরান নাসেরি নামে সার্চ দিবা। উনি হচ্ছে তোমার প্যারিসের এয়ারপোর্টে 18 বছর তাকে কাটাতে হয়েছিল, তাকে অন্য একটা দেশে নির্বাসিত করা হয়েছিল, কিন্তু কোনো দেশ তাকে অ্যাকসেপ্ট করে না, যার কারণে তোমার হচ্ছে ওই প্যারিসের এয়ারপোর্টেই হচ্ছে তাকে 18 বছর কাটিয়ে দিতে হয়েছিল, ঠিক আছে? নির্বাসন করা হয়েছিল। তো তার এই নির্বাসিত জীবন নিয়ে একটা তোমার চলচ্চিত্র রয়েছে, মুভি রয়েছে, যেটার নাম হচ্ছে দ্য টার্মিনাল, ঠিক আছে? তোমরা চাইলে দেখতে পারো আর কি। সো কোনো ব্যক্তিকে হচ্ছে এই তোমার হচ্ছে শাস্তিমূলকভাবে অন্য একটা দেশে তাকে স্থানান্তরিত করা হয় বা জোরপূর্বক বের করে দেওয়া হয়, বহিষ্কার করে দেওয়া হয়। সো এটা হচ্ছে এক্সাইল, মানে নিজের দেশে থাকতে পারবে না। এক্সাইল মানে হচ্ছে সে নিজের দেশে থাকতে পারবে না, অন্য দেশে তাকে বের করে দেওয়া হবে, মানে নিজের দেশ থেকে বের করে অন্য দেশে তাকে পাঠিয়ে দেওয়া হবে, এরকম। তো বলতেছে যে এই নিগ্রোরা হচ্ছে এই আমেরিকান সমাজের, আমেরিকান রাষ্ট্রের একটা কোনায় তারা হচ্ছে মরা অবস্থায় পড়ে আছে, অ্যান্ড ফাইন্ডস হিমসেলফ, এবং তারা নিজেদেরকে, আচ্ছা, তো এখানে হচ্ছে তোমার
তো ফাইন্ড হিমস, এই নিগ্রোরা খুঁজে পায় নিজেদেরকে, খুঁজে অ্যান এক্সাইল, নির্বাসিত ব্যক্তি হিসেবে খুঁজে পায় কোথায়? ইন হিজ তার ওন ল্যান্ড, নিজের ভূমিতে, নিজের জন্মভূমিতে। ঠিক আছে, তার মানে হচ্ছে তাদের জন্মভূমি হচ্ছে আমেরিকা, বাট তারা এমন একটা জীবনযাপন করছে মনে হচ্ছে যেন তাদেরকে নিজের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, নির্বাসিত করা হয়েছে, অন্য দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। সো নিজের দেশে থেকেও যেন তারা হচ্ছে নির্বাসিত এরকম। তো বলতেছে যে নিগ্রোরা হচ্ছে আমেরিকান সোসাইটির, আমেরিকান সমাজের একটা কোনায় হচ্ছে মরা অবস্থায় পড়ে আছে এবং নিজেদেরকে নিজের দেশেই নির্বাসিত ব্যক্তি হিসেবে খুঁজে পায়। হ্যাঁ, এটা বলতেছে। এবার বলতেছে আচ্ছা তোমাদের এখানে কি পড়লাম, আচ্ছা গেল, হচ্ছে সো we have come here, সুতরাং আমরা এখানে এসেছি টুডে, আজকে, টু ড্রামাটাইজ মানে নাটকীয়ভাবে উপস্থাপন করা বা কোনো কিছু তুলে ধরা। তো বলতেছে তুলে ধরতে, উপস্থাপন করতে, আর শেমফুল মানে হচ্ছে লজ্জাজনক, শেম মানে লজ্জা, শেমফুল লজ্জাজনক, অ্যাডজেক্টিভ, কন্ডিশন মানে অবস্থা। বলতেছে তাই আজকে আমরা এখানে এসেছি এই লজ্জাজনক অবস্থা তুলে ধরতে, উপস্থাপন করতে জাতির সামনে। ঠিক আছে, যে নিগ্রোদের সাথে যে ধরনের বৈষম্য, ডিসক্রিমিনেশন তৈরি হচ্ছে আমেরিকান সোসাইটিতে, সেটা তুলে ধরতে হচ্ছে আমরা আজকে এসেছি। এটা বলছে তোমার মার্টিন লুথার কিং তার ভাষণে ওয়াশিংটন ডিসিতে। সো এখানে একটা কথা হচ্ছে মার্টিন লুথার কিং কে, এটা সম্পর্কে বলা হয় নাই। সো মার্টিন লুথার কিং হচ্ছে আমেরিকান নাগরিক অধিকার আন্দোলনের একজন নেতা। তার মানে হচ্ছে আমেরিকান যারা নাগরিক, ওই দেশে যারা অধিবাসী, তাদের যখনই অধিকার ক্ষুণ্ণ করা হতো তিনি সেখানে হচ্ছে সেই অধিকার রক্ষার জন্য দাঁড়িয়ে যেতেন। ঠিক আছে, সো তিনি হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন করতেন, কোনো মারামারি সংঘাতের ভিতরে তিনি যেতেন না। সো এই যে ভাষণটা ওনার, এই ভাষণটা হচ্ছে একটা ঐতিহাসিক ভাষণ, যেটা হচ্ছে তোমার হিস্ট্রিতে লিপিবদ্ধ হয়েছে। এরপর দেখো, এরপর বলতেছে যে আমি বলি, আই সে টু ইউ টুডে, আমি তোমাদেরকে আজকে বলি, মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা। দেখো বলতেছে সো ইভেন দো মানে হচ্ছে এমনকি যদিও, মানে আমি তোমাদেরকে I say to you today my friends, আমার বন্ধুরা, আমি তোমাদেরকে বলছি ইভেন দো, এমনকি যদিও, ইভেন মানে এমনকি, দো মানে যদি, এমনকি যদিও উই ফেস মানে আমরা মুখোমুখি হই কিসের? ডিফিকাল্টিস মানে সমস্যা, যদিও আমরা সমস্যার মুখোমুখি হই, অফ টুডে মানে যদিও আমরা আজকের এই সমস্যার মুখোমুখি হই, অ্যান্ড টুমোরো আগামীকাল মানে আজ এবং কাল, যদিও হচ্ছে আমরা এই এই হচ্ছে সমস্যার সম্মুখীন হই, মুখাপেক্ষী হই, আই স্টিল হ্যাভ আ ড্রিম, আমার তবুও একটা, স্টিল মানে আমার এখনো, বা তবুও একটা স্বপ্ন রয়েছে, আমার তবুও একটা স্বপ্ন রয়েছে, এটা করো। বলতেছে যদিও হচ্ছে আমরা এই আজ এবং কাল, টুডে ওর টুমোরো, মানে তুমি এখানে প্রতিদিন অর্থ ধরতে পারো, যদিও আমরা হচ্ছে প্রতিদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, তবুও আমার একটা স্বপ্ন রয়েছে, মানে নিত্যদিনই তাদের হচ্ছে কোনো না কোনো সমস্যায় তাদেরকে বেঁধে রেখেছে। তো এই সমস্যার ভিতরেও যে তার একটা স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নের কথা এখানে বলতেছে। স্বপ্নটা সামনে বলতেছে ইট ইজ বলতে এই যে ড্রিমটা ইজ হয়, ইট ইজ মানে এটা হয় একটা ড্রিম, মানে এটা হয় একটা স্বপ্ন, ডিপ মানে গভীর, ডিপলি মানে গভীরভাবে, রুট মানে এটা গত ক্লাসেও পড়িয়েছিলাম, রুট মানে হচ্ছে শিকড় গাড়া, তারপর হচ্ছে প্রতিষ্ঠা করা বা প্রথিত, বইয়ে প্রথিত অর্থ করে নর্মালি। সো ইটস আ ড্রিম ডিপলি রুটেড, এটা হচ্ছে এমন একটা শব্দ যেটা গভীরভাবে প্রতিষ্ঠিত, প্রথিত, বা যার শিকড় রয়েছে অনেক গভীরে। কিসের গভীরে? ইন দ্য আমেরিকান ড্রিম, মানে আমেরিকার স্বপ্নের গভীরে, মানে আমেরিকা নিয়ে যত স্বপ্ন রয়েছে এই স্বপ্নের অনেক গভীরে হচ্ছে এই স্বপ্নটা হচ্ছে ইটস আ ড্রিম দ্যাটস ডিপলি রুটেড ইন দ্য আমেরিকান ড্রিম, আমেরিকান স্বপ্নের মধ্যে হচ্ছে গভীরভাবে প্রথিত বা প্রতিষ্ঠিত। ঠিক আছে, এটাই বলতেছে। সিদ্ধার্থুল মুনতাহা বলতেছে এই যে দাটা, এই যে এখানে হচ্ছে এই টিটা কেন এটার ভিতরে রাখা হয়েছে, মানে এটা দ্বারা বোঝানো হয়েছে যে এই যে যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা হচ্ছে তোমার মূল যে লিপি, মানে মূল যে মূল ভাষণে এটা ছিল না, উনি বলেন নাই। ঠিক আছে, বলেন নাই, বাট গ্রামাটিক্যালি কারেক্ট করার জন্য এটাকে হচ্ছে তোমার
বাক্যের ভিতরে আনা হয়েছে, ঠিক আছে, মানে দা দিলে হচ্ছে এটা গ্রামাটিক্যালি কারেক্ট হয়। সো উনি যে ভাষণটা দিয়েছেন সেখানে তিনি দা বললেন নাই, মূল এক্সার্পটে হচ্ছে দা নাই, বাট গ্রামাটিক্যালি কারেক্ট করার জন্য তোমাদের বইয়ে হচ্ছে এই দাটা দেওয়া হয়েছে, বা পরবর্তীতে যখন তার ভাষণটা লেখা হয়েছে তখন এই দা শব্দটা সংযুক্ত করা হয়েছে এখানে, ঠিক আছে। তো এটা হচ্ছে মূল ভাষণে ছিল না, কি জন্য করা হয়েছে, যাতে গ্রামাটিক্যালি কারেক্ট হয়। আর এটা ছিল না, নেই, এটা বোঝানোর জন্যই হচ্ছে এই দা টিটাকে বড় হাতের অক্ষরে দিয়ে ব্র্যাকেটের ভিতরে রাখা হয়েছে, ঠিক আছে। ওকে, আর কোনো কোয়েশ্চেন? বাংলাদেশ বদ্বীপ, বাংলাদেশ তো বদ্বীপ, হ্যাঁ বাংলাদেশ বদ্বীপ, বাট বাংলাদেশ হচ্ছে সব থেকে বড় দ্বীপ নয়। আচ্ছা, এটা কোথায় পড়ছিল? শেষ। আচ্ছা, এবার সামনের দিকে আগাই, বলতেছে আই হ্যাভ আ ড্রিম, আমার একটা স্বপ্ন রয়েছে, দ্যাট যে অন ডে, একদিন, দিস নেশন, এই জাতি, বলতেছে আমার একটা স্বপ্ন রয়েছে যে একদিন এই জাতি মানে এই আমেরিকান সোসাইটি উইল রাইজ আপ, রাইজ আপ মানে জেগে ওঠা, রাইজ আপ মানে জেগে ওঠা। বলতেছে আমার একটা স্বপ্ন রয়েছে যে এই জাতি বা এই দেশ একদিন জেগে উঠবে, অ্যান্ড লিভ আউট, লিভ আউট মানে বাস করা, বাস করবে, কি নিয়ে বাস করবে, দ্য ট্রু মিনিং, ট্রু মিনিং মানে সত্যিকার অর্থ, অফ ইটস ক্রিড, ক্রিড মানে হচ্ছে ধর্ম। বলতেছে যে আমার একটা স্বপ্ন রয়েছে যে আমেরিকান সোসাইটি একদিন জেগে উঠবে এবং ধর্মের সত্যিকার অর্থ নিয়ে তারা বসবাস করবে, বাস করবে, লাইফ লিড করবে। তো সেই ধর্মের সত্যিকার বাণীটা কি, মানে ধর্মের বাণী বলতেছে না যে ক্রিড মানে ধর্ম, রিলিজন, সেই বাণীটা কি, এই যে তোমার হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে রয়েছে সেই বাণীটা, সে ধর্মগ্রন্থে তাদের একটা বাণী রয়েছে, সেই বাণীটা হচ্ছে এরকম যে উই হোল্ড দিস ট্রুথস, আমরা এই সত্যগুলোকে ধারণ করি, টু বি সেলফ এভিডেন্ট, সেলফ এভিডেন্ট মানে হচ্ছে সুস্পষ্টভাবে, মানে সুস্পষ্ট বলে, বলতেছে আমরা এই সত্যকে সুস্পষ্ট বলে ধারণ করি, দ্যাট যে কোন সত্য, কোন সত্যকে হচ্ছে আমরা সুস্পষ্টভাবে ধারণ করি, সেটা হচ্ছে অল মেন, সকল মানুষ, আর ক্রিয়েটেড, সকল মানুষকে সৃষ্টি করা হয়েছে, ক্রিয়েটেড আর ক্রিয়েটেড প্যাসিভে রয়েছে, সো প্যাসিভের অর্থ ধরতে হবে যে অল মেন, সকল মানুষকে, আর ক্রিয়েটেড সৃষ্টি করা হয়েছে, ইকুয়াল মানে সমানভাবে, সকল মানুষকে যে সমানভাবে সৃষ্টি করা হয়েছে, এই সত্যকে আমরা সুস্পষ্ট বলে ধারণ করি। তো বলতেছি এই যে তাদের ধর্মের যে কথা, যে সকল মানুষকে মানে সমানভাবে সৃষ্টি করা হয়েছে, সমান অধিকার দিয়ে সৃষ্টি করা হয়েছে, এই সত্যকে আমরা দৃঢ়ভাবে ধারণ করি, সত্য বলে ধারণ করি। এই ধর্মের বাণীটা মানে এই ধর্মের মানে ট্রু মিনিংটা নিয়ে হচ্ছে মানুষ একদিন বসবাস করবে, সেই স্বপ্ন আমি দেখি। তার মানে উনি এখানে বোঝাতে চেয়েছেন যে তিনি বলতেছেন যে আমি স্বপ্ন দেখি যে এই জাতির মানুষ হচ্ছে জেগে উঠবে, একদিন জেগে উঠে তাদের যে ধর্মের যে সত্যকার বাণী রয়েছে, যে সকল মানুষই সমান, সকল মানুষের অধিকার সমান, ইভেন সৃষ্টিকর্তাও তাদেরকে সমানভাবে সৃষ্টিকর্তা যখন মানুষকে সমানভাবে সৃষ্টি করেছে, তো তুমি আমি হচ্ছে তাদের সাথে বৈষম্য করার কে, এই যে সত্যিকার একটা ধর্মের সত্য মিনিং, এই মিনিং মানে এই মিনিংটা নিয়ে যে তারা একদিন বসবাস করবে বা এটা উপলব্ধি করতে পারবে, ধর্মের এই বাণীটা সবাই যেটা উপলব্ধি করতে পারবে, এই স্বপ্নটাই আমি দেখি। এটা বলতেছে লুথার কিং তার হচ্ছে ইয়ার ভিতরে আর কি। সালমান আহমেদ ভাইয়া, লোনলি শব্দটার এলওয়াই থাকা সত্ত্বেও এটা অ্যাডজেক্টিভ হবে নাকি? হ্যাঁ অবশ্যই, এলওয়াই থাকা মানেই তো, এলওয়াই থাকা মানে অ্যাডভার্ব না, ঠিক আছে, এলওয়াই থাকা মানেই অ্যাডভার্ব না। লোনলি আইল্যান্ড কোথায় ছিল জানি, এটা মনে হয় আগে ছিল, এই যে এখানে, এই যে লোনলি আইল্যান্ড, এটা হচ্ছে তোমাদের অ্যাডমিশনের কোয়েশ্চেন। অনেক সময় কি করে এলওয়াই দেখে অ্যাডভার্ব মেরে দেয়, ঠিক আছে, এই ভুলটা করা যাবে না, এটা একটু দেখে নাও। ধরো তোমাদের পরীক্ষা এটা দিয়েও দিতে পারে, অবশ্যই দিয়েও দিতে পারে। ধরো তোমাদের পরীক্ষা দিয়েছে আর লোনলি আইল্যান্ড, এখানে লোনলি শব্দটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? সো তোমার এখানে আইল্যান্ড হচ্ছে নাউন, তো নাউনের পূর্বে তোমার কি অ্যাডজেক্টিভ হয় সবসময়, তো লোনলি যতই এলওয়াই যুক্ত হোক এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, নট অ্যাডভার্ব। যেমন আমি তোমাদের আরেকটা বলি, যেমন হচ্ছে আর্লি বার্ড, এটা অ্যাডমিশনে আসা কোয়েশ্চেন, EARY, আর্লি বার্ড। সো আর্লি বার্ড, এই যে এই আর্লি কিন্তু হচ্ছে তোমার নর্মালি একটা অ্যাডভার্ব, কিন্তু এটা যখন নাউনের পূর্বে এসেছে, এই যে নাউনের পূর্বে যখন এসেছে তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। আর্লি শব্দটা নর্মালি অ্যাডভার্ব, কিন্তু অবস্থানগত দিক থেকে, বাক্যে শব্দে অবস্থানগত দিক থেকে এটা হয়ে গেছে তোমার অ্যাডজেক্টিভ, এটাকে আর অ্যাডভার্ব বলা যাবে না। ওকে, এটাই। আচ্ছা, এরপরে বলতেছে যে আই হ্যাভ আ ড্রিম, আমার একটা স্বপ্ন রয়েছে, দ্যাট যে অন ডে, একদিন, অন দ্য রেড হিলস মানে লাল
হিল মানে কি? হিল মানে ছোট পাহাড়। তো বলতেছে অন দ্য রেড হিলস, লাল পাহাড়ে অফ জর্জিয়া, জর্জিয়ার লাল পাহাড়ে, লাল পাহাড়, আচ্ছা জর্জিয়ার যে পাহাড়গুলো রয়েছে, তুমি গুগলে সার্চ দিবে, এভাবে সার্চ দিবা দ্য রেড হিলস অফ জর্জিয়া। তো দেখবা হচ্ছে এই মানে এই যে পাহাড়ে যে গাছপালাগুলো রয়েছে, এই গাছপালা হচ্ছে লাল বর্ণের। তো দূর থেকে দেখলে মনে হয় যে পাহাড়টা লাল আকৃতি ধারণ করেছে, ঠিক আছে। তো জর্জিয়া যে এলাকা, এই এলাকার পাহাড়গুলো হচ্ছে লাল বর্ণের। তো বলতেছে আমার একটা স্বপ্ন রয়েছে যে একদিন অন দ্য রেড হিলস অফ জর্জিয়া, জর্জিয়ার লাল পাহাড়ে দ্য সন্স মানে পুত্র মানে ছেলেরা অফ ফর্মার স্লেভস, ফর্মার মানে হচ্ছে সাবেক, সাবেক বা প্রাক্তন, বলছে সাবেক স্লেভস মানে কৃতদাস, সাবেক কৃতদাসদের সন্তানেরা অ্যান্ড দ্য সন্স মানে সন্তানেরা অফ ফর্মার স্লেভ ওনার্স, এবং হচ্ছে সাবেক কৃতদাস মালিকের সন্তানেরা, সাবেক কৃতদাসদের মালিকের সন্তানেরা এবং কৃতদাসদের সন্তানেরা কি করবে? উইল বি এইবল টু মানে সক্ষম হওয়া, কোনো কিছু করতে সক্ষম হওয়া। সো বলছে উইল বি এইবল টু সক্ষম হবে, সিট ডাউন মানে বসতে সক্ষম হবে, টুগেদার মানে একত্রে বসতে সক্ষম হবে, অ্যাট দ্য টেবল অফ ব্রাদারহুড মানে ভ্রাতৃত্বের একই টেবিলে বসতে সক্ষম হবে। তো উনি এখানে বলছে আমার একটা স্বপ্ন রয়েছে যে জর্জিয়া মানে জর্জিয়ার কথা বললো, মানে জর্জিয়ায় হচ্ছে ওই সময় মানে মানুষ তো দুই ধরনের, একটা হচ্ছে নিগ্রো আর একটা হচ্ছে তোমার সাদা বর্ণের, সাদা চামড়ার মানুষ, শ্বেতকায় কৃষ্ণকায় মানুষ। তো যারা হচ্ছে সাদা চামড়ার মানুষ ছিল, এই সাদা চামড়ার মানুষরা হচ্ছে নিগ্রো যারা, এদেরকে কৃতদাস হিসেবে রাখতো, ঠিক আছে, কৃতদাস হিসেবে রাখতো, তাদের কোনো অধিকার দিত না, ইভেন হচ্ছে অনেক মানে নির্যাতন করতো, অত্যাচার করতো এই জর্জিয়া রাজ্যে, ঠিক আছে। তো এই জন্য বলতেছে এই জর্জিয়া রাজ্যে যারা কৃতদাস ছিল, ফর্মার মানে পূর্বপুরুষ যারা কৃতদাস ছিল, তাদের ছেলেরা এবং এই কৃতদাসদের যারা মালিক ছিল তাদের ছেলেরা একদিন হচ্ছে ভ্রাতৃত্ব মানে ভ্রাতৃত্ব মানে কি? একজন আরেকজনের ভাই, তো একজন আরেকজনের ভাই হিসেবে একই টেবিলে বসবে, এই স্বপ্ন আমি দেখি। এটা হচ্ছে মার্টিন লুথার কিং বলতেছে যে আমি একটা স্বপ্ন দেখি যে একদিন জর্জিয়ার লাল পাহাড়ে সাবেক কৃতদাসদের সন্তানেরা এবং কৃতদাসদের মালিকের সন্তানেরা একই ভ্রাতৃত্বের টেবিলে বসবে, ঠিক আছে, একত্রে বসবে। আচ্ছা, এবার বলতেছে যে আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন রয়েছে, দ্যাট যে অন ডে একদিন, ইভেন এমনকি দ্য স্টেট মানে হচ্ছে তোমার রাজ্য, হ্যাঁ, দ্য স্টেট মানে হচ্ছে রাজ্য বা হচ্ছে তোমার রাষ্ট্র অফ মিসিসিপি মানে আমেরিকার একটা রাজ্যের নাম। সো আই হ্যাভ এ ড্রিম দ্যাট অন ডে ইভেন দ্য স্টেট অফ মিসিসিপি রাজ্য। তো বলতেছে দেখো এটা একটু ভালো করে দেখো, মিসিসিপি, তো এখানে এই যে একটা কমা এই একটা কমা, তো দুইটা কমার মাঝখানে যেটা থাকে, আবার এই একটা কমা তো দুইটা কমার মাঝখানে যেটা থাকে সেটা কি? তার পূর্বে যে নাউন রয়েছে সেই নাউন সম্পর্কে একটা তথ্য দেয় বা সেই নাউনটাকে ব্যাখ্যা করে, ঠিক আছে, এটাকে অ্যাপোজিটিভ বলে, এটা আগেও পড়িয়েছি তোমাদের। সো বলতেছে মিসিসিপির এখানে একটু পরিচয় দিচ্ছে যে মিসিসিপি রাজ্যটা কেমন। এই রাজ্যটা হচ্ছে স্টেট, একটা রাজ্য, সোয়েল্টার শব্দ হচ্ছে জর্জরিত হওয়া মানে দগ্ধ হওয়া, আর স্টেট সোয়েল্টারিং জর্জরিত হয় কি দ্বারা? উইথ দ্বারা দ্য হিট মানে এখানে তোমার হচ্ছে আমরা জানি হিট মানে গরম ভাব, তাপ, কিন্তু এখানে হিট শব্দ অর্থ হচ্ছে তীব্রতা দিয়ে জর্জরিত, অফ ইনজাস্টিস মানে অন্যায় অবিচারের তীব্রতা দ্বারা এই মিসিসিপি রাষ্ট্রটা জর্জরিত। আরেকটা পরিচয় দিচ্ছে আরেকটু, সোয়েল্টারিং জর্জরিত, উইথ দ্য হিট তীব্রতা দিয়ে, অফ অপ্রেশন মানে কি? দমন নিপীড়ন নির্যাতন এগুলো। তো বলতেছে দমন নিপীড়ন নির্যাতন এবং হচ্ছে কি অন্যায় অবিচারের তীব্রতা দ্বারা জর্জরিত। তো এটা হচ্ছে মিসিসিপি যে রাজ্য, সেই রাজ্যের পরিচয় দিয়েছে অ্যাপোজিটিভ দিয়ে। বলছে আমার একটা স্বপ্ন রয়েছে যে এমন কি মিসিসিপি রাজ্যে যে রাজ্য অন্যায় দ্বারা জর্জরিত, অন্যায় তীব্রতা দ্বারা জর্জরিত এবং নিপীড়নের তীব্রতা দ্বারা জর্জরিত, উইল বি মানে কি? আচ্ছা, এটা তোমার প্যাসিভে রয়েছে আর কি। সো ট্রান্সফর্ম শব্দের অর্থ হচ্ছে রূপান্তরিত হওয়া, ঠিক আছে। ট্রান্সফর্ম মনে করো যে
ট্রান্সফর্ম মানে হচ্ছে আগে অন্য একটা অবস্থায় ছিল, সেই অবস্থা থেকে পুরোপুরি রূপান্তর করে ফেলা অন্য একটা অবস্থাতে, এটাকে বলে ট্রান্সফর্ম ইনটু। ঠিক আছে, যেমন আমি বললাম দ্য রিডিং রুম উইল, না রিডিং রুম না, আমি বললাম দ্য হাউস উইল বি ট্রান্সফর্মড ইনটু আ শপ। এই বাড়িটাকে একটা দোকানে রূপান্তরিত করা হবে, মানে এটা আগে বাড়ি ছিল যেটাকে বসবাস করতো যেটাতে মানুষ, বাট এটাকে একটা শপে রূপান্তরিত করা হবে। এটা তো ট্রান্সফর্মড ইনটু সামথিং মানে হচ্ছে কোনো কিছুতে পুরোপুরি রূপান্তর করে ফেলা। তো বলতেছে উইল বি ট্রান্সফর্ম, সেই মিসিসিপি রাজ্যটা যেখানে অন্যায় অবিচারে ভরা, এটা হচ্ছে ট্রান্সফর্মড, এটা হচ্ছে রূপান্তরিত হবে ইনটু, কিসে রূপান্তরিত হবে? অ্যান ওএসিস। তোমরা এটা অনেকে ভুল উচ্চারণ করবা, ওয়াসিস পড়তে পারো, এটার মূল উচ্চারণ হচ্ছে ওএসিস, ওএসিস এরকম আর কি, ওএসিস, এটার উচ্চারণ হচ্ছে ওএসিস, বলছে ইনটু অ্যান ওএসিস অফ ফ্রিডম অ্যান্ড জাস্টিস। বলতেছে ফ্রিডম মানে স্বাধীনতা, জাস্টিস মানে ন্যায়, সো ন্যায় এবং স্বাধীনতার মরুদ্যান। ওএসিস মানে হচ্ছে মরুদ্যান, মরুদ্যান মানে কি? মরুভূমির ভিতরে যে উদ্যান, ঠিক আছে, মরুভূমির ভিতরে যে উদ্যান, এটাকে মরুদ্যান বলা হয়। সো ধরো হচ্ছে তোমার মরুভূমিতে যদি তুমি যাও তো হচ্ছে তুমি মানে সূর্যের প্রখরতায় এবং তৃষ্ণায় তুমি হচ্ছে মৃত অবস্থা হয়ে যাবে। তো এরকম সময় ধরো তুমি মানে ভাবছো যে মারা যাবে একটা ভাব, মানে কোথাও কোনো ছায়া নাই, কোনো পানি নাই, তৃষ্ণায় তুমি কাতর হয়ে পড়েছো। তো এরকম একটা অবস্থায় তুমি যদি দেখো যে একটা মরুদ্যান সামনে রয়েছে, মানে যেখানে ঝর্ণা রয়েছে, পানি রয়েছে, গাছপালা রয়েছে, তো এটা তোমার জন্য কাইন্ড অফ স্বর্গের মতো, যে তুমি স্বর্গে চলে এসেছো। তো এখানে সেটাই বলতেছে যে এই ন্যায় এবং স্বাধীনতার কি মরুদ্যানে রূপান্তরিত হবে। ঠিক আছে, মরুদ্যানে রূপান্তরিত হবে। তো বলতেছে আমার একটা স্বপ্ন রয়েছে যে একদিন এমনকি মিসিসিপি রাজ্য যেটা অন্যায় অবিচারের তীব্রতা দ্বারা জর্জরিত, নিপীড়নের তীব্রতা দ্বারা জর্জরিত, সেটা স্বাধীনতা এবং ন্যায়ের মরুদ্যানে রূপান্তরিত হবে, ট্রান্সফর্ম হবে। ঠিক আছে, এটা। সো কোনো কোয়েশ্চেন থাকলে করো, না হলে সামনের দিকে আগাবো। কবিতার ঘুমে ধরেছে, কবিতার যদি ঘুমে ধরে তাহলে ঘুমায় যাও আপু, তুমি পরে ক্লাসটা করে নিও, সমস্যা নেই। বাট তুমি যদি ঘুম রেখে ক্লাসটা করো তাহলে ক্লাসেও মনোযোগ দিতে পারবে না, ঠিকভাবে ঘুমাতেও পারবে না, মাঝখানে তোমার টাইমটা নষ্ট, দরকার নাই। সো ঘুম লাগলে ঘুমাতে হবে, তারপরে তুমি পড়বা যখন তোমার ভালো লাগবে। ওকে, অপারেশন মানে নিপীড়ন, নির্যাতন, দমন, এগুলো আর কি, নির্যাতন। আচ্ছা, ক্লিয়ার লিপি খাতুনের কাছে। সো আমরা সামনের দিকে আগাতে পারি। আচ্ছা, সো আমাদের এটা শেষ করতে হবে আজকে, হ্যাঁ। সো বেশি আমরা সময় ক্ষেপণ করবো না। বলছে আই হ্যাভ আ ড্রিম, আমার একটা স্বপ্ন রয়েছে, এবং এই প্যাসেজটা আমি আগে বলেছি, এই প্যাসেজটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, হ্যাঁ। মনে করো কোন একটা বোর্ডে চলে এসেছে, সো কিভাবে পড়তে হবে এটাই। সো আই হ্যাভ আ ড্রিম, আমার একটা স্বপ্ন রয়েছে, দ্যাট যে মাই 4 মানে আমার 4টা লিটল চিলড্রেন, মানে মার্টিন লুথার কিং এর 4টা ছোট ছোট বাচ্চা বা ছেলে রয়েছে। তো বলতেছে যে আই হ্যাভ আ ড্রিম, আমার একটা স্বপ্ন রয়েছে, দ্যাট মাই 4 লিটল চিলড্রেন, আমার 4টা ছোট ছোট ছেলে বা মেয়েরা উইল অন ডে মানে একদিন লিভ বাস করবে, ইন আ নেশন একটা জাতির মধ্যে, ওয়ার যে জাতিতে বা যেখানে, দে উইল নট বি জাজ। দেখো জাজ শব্দের অর্থ JUDG, জাজ শব্দের অর্থ হচ্ছে বিচার করা, ওয়ার যেখানে, যে জাতির মধ্যে, they will not be judged তাদেরকে বিচার করা হবে না, by দ্বারা the color মানে হচ্ছে কি রং, কালার দ্বারা বিচার করা হবে, কিসের কালার দ্বারা বিচার করা হবে না? অফ দেয়ার স্কিন মানে কি? এই যে স্কিন মানে হচ্ছে আমাদের ত্বকের যে কালার, সেই কালার দ্বারা তাদেরকে বিচার করা হবে না, বাট বরং কি দিয়ে বিচার করা হবে? বাই দ্য কন্টেন্ট শব্দের অর্থ হচ্ছে বৈশিষ্ট্য, অফ দেয়ার ক্যারেক্টার মানে হচ্ছে চরিত্র, বরং তাদের চরিত্রের, তাদের ব্যবহারের বৈশিষ্ট্য দ্বারা তাদেরকে কি করা হবে? জাজ করা হবে। তো বলতেছে আমার একটা স্বপ্ন রয়েছে যে আমার 4টা ছোট ছেলে মেয়েকে, 4টা ছোট ছেলে মেয়ে একদিন এই জাতিতে বসবাস করবে, যেখানে তাদের গায়ের রং দ্বারা বিচার করা হবে না, বরং তাদের চরিত্র বা ব্যবহারের যে বৈশিষ্ট্য রয়েছে সেটা দ্বারা তাদেরকে বিচার করা হবে, এটা বলছে এখানে। সোয়েল্টারিং শব্দের অর্থ বললাম তো, সোয়েল্টার শব্দের অর্থ হচ্ছে স্কর্স, মানে তোমার হচ্ছে তাপে
দগ্ধ হওয়া বা আগুনে দগ্ধ হওয়া বা জর্জরিত হওয়া, এখানে রূপক অর্থ জর্জরিত ধরেছি, বাট মূল অর্থ সোয়েল্টার শব্দের মূল অর্থ হচ্ছে দগ্ধ হওয়া তাপে বা আগুনে। ঠিক আছে, আরেকজন কোশ্চেন করছে যে ইনজাস্টিস, এটা তো খুবই সহজ। ইনজাস্টিস তো নাউন, এটা কই ইনজাস্টিস প্রিপজিশনের পরে দেখো নাউনের হচ্ছে 5টা অবস্থা রয়েছে। হ্যাঁ, এটা অ্যাডমিশনের পরে, এখন পড়াবো না। অবশ্যই এটা আমি ওই ভিডিওতে পড়িয়েছি তোমাদের। আমি বারবার বলেছি যে আমি যে ভিডিওগুলো দিলাম অ্যাডমিশনের, যে একটা প্লেলিস্ট তোমাদের গ্রুপে দিয়েছিলাম, নাউন কীভাবে চিনতে হয়, অ্যাডজেক্টিভ কীভাবে চিনতে হয়, অ্যাডভার্ব কীভাবে চিনতে হয়, এরকম একটা ভিডিও তোমাদের দিয়েছিলাম। তো ওই ভিডিওটা দেখলে তোমাদের এটা ক্লিয়ার হওয়ার কথা। সো প্রিপজিশনের পরে সবসময় নাউন হয়, প্রিপজিশনের পরে কখনো অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ হয় না। ঠিক আছে, সো ইনজাস্টিস এটা হচ্ছে নাউন। এটা কে কোয়েশ্চেন করছে? সালমান আহমেদ। তুমি আমার ভিডিও দেখবা, ওকে, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে তোমার এখানে বলছে যে এটা শেষ, এর বলতেছে আই হ্যাভ আ ড্রিম টুডে, আমার আজকে একটা স্বপ্ন রয়েছে। সো এখান থেকে একটু দেখবে, এটা অনেক বড় একটা সেন্টেন্স এবং একটু কঠিন আছে, মানে কঠিন না, সহজভাবে বললে কঠিন না। সেখানে বলতেছে আই হ্যাভ আ ড্রিম, আমার একটা স্বপ্ন রয়েছে, দ্যাট যে অন ডে একদিন ডাউন ইন আলবামা, ডাউন শব্দটা এখানে এমফাসাইজ করার জন্য ব্যবহার হচ্ছে। ডাউন মানে আলবামাতেই, হ্যাঁ আলবামাতেই আমার একটা স্বপ্ন রয়েছে, যে আলবামাতেই, আলবামা হচ্ছে তোমার কি, আলবামা হচ্ছে তোমার আমেরিকার একটা রাজ্য। তো আলবামাতেই হচ্ছে কি হবে, উইথ আলবামার এবার পরিচয় দিচ্ছে, দেখো তো এটা অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ মানেই পরিচয় দেবো, আলবামার পরিচয় দিচ্ছে যে আলবামাটা কেমন রাজ্য। এটা একটা কমা রয়েছে, এখানে একটা কমা রয়েছে, ওকে, আবার একটা কমা আর এখানে একটা কমা রয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারতেছো যে মাঝখানে যে বাক্যটা উইথ থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে এই আলবামার পরিচয়। ঠিক আছে, তো অর্থ করতে গেলে তোমরা এই অ্যাপোজিটিভটা নিবা না নিলে অর্থটা ভালোভাবে করতে পারবা। মানে এরকম আর কি, যে আমার একটা স্বপ্ন রয়েছে যে একদিন আলবামাতেই, দ্যাট যে অন ডে রাইট ডাউন ইন আলবামা, এই আলবামাতেই লিটল ব্ল্যাক বয়েজ, কালো ছেলেরা, অ্যান্ড এটা জায়গাটা পরে পড়াবো। সো আমি আলবামার পরিচয়টা কি এখানে বলতেছে যে উইথ মানে আলবামাতে রয়েছে, হ্যাঁ, ইটস ভিসিয়াস রেসিস্ট, ভিসিয়াস মানে বিদ্বেষপূর্ণ, যারা সবসময় বিদ্বেষ ছড়ায়, রেসিস্ট মানে হচ্ছে বর্ণবাদী। সো বর্ণবাদ জিনিসটাকে, এটা তোমাদের বুঝতে, রেসিজম জিনিসটা কি, বর্ণবাদ মানে হচ্ছে গায়ের রঙের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব বিচারের যে মতবাদ, এটাকে বলা হয় বর্ণবাদ। মানে একজনের গায়ের রং সাদা তাই সে শ্রেষ্ঠ, একজনের গায়ের রং কালো তাই সে নিচু। এই যে গায়ের রঙের ভিত্তিতে যে বৈষম্য তৈরি করা হয়, যে মানে শ্রেষ্ঠত্বের যে দাবি করা হয়, যে মতবাদ তৈরি করা, এটাকে বলা হয় বর্ণবাদ। তো বলতেছে সেই বর্ণবাদীরা, রেসিস্ট মানে হচ্ছে বর্ণবাদী, তো বলছে আলবামাতেই উইথ ইটস ভিসিয়াস রেসিস্ট, তার বিদ্বেষপূর্ণ বর্ণবাদীরা, আরেকটা কি, মানে তার মানে হচ্ছে আলবামাতে একসময় হচ্ছে তোমার এই, আচ্ছা এটা পরে বোঝাই, দেখো আলবামাতে হচ্ছে তোমার নিগ্রোদের বা এই মানে বর্ণবাদের ছড়াছড়ি ছিল অনেক বেশি। মানে আমেরিকায় অনেকগুলো রাজ্য রয়েছে, বাট এই আলবামার কথা এখানে স্পষ্টভাবে বলার কারণ হচ্ছে আলবামা যে এখানে যেটা বললো, আলবামাটা হচ্ছে তোমার আমেরিকা, মানে দক্ষিণ আমেরিকায় অবস্থিত একটা রাজ্য। সো এই যে আমেরিকার দক্ষিণে এই রাজ্য হচ্ছে বর্ণবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল, মানে সব থেকে বেশি বৈষম্য ছিল হচ্ছে তোমার এই আলবামাতে। ঠিক আছে, আলবামা রাজ্যে। তো বলতেছে এইখানে রয়েছে ভিসিয়াস রেসিস্ট, মানে বিদ্বেষপূর্ণ বর্ণবাদীরা, উইচ ইজ গভর্নর মানে সরকার। তো তার গভর্নরের আবার পরিচয় দিচ্ছে যে গভর্নর হ্যাভিং হিজ লিপস মানে হচ্ছে তার দুই ঠোঁট। তো বলতেছে তার দুই ঠোঁট ড্রিপিং, মানে কি, এখানে বলতেছে যে গভর্নর হ্যাভিং, যার রয়েছে হিজ লিপস, তার দুই ঠোঁট, এই দুই লিপস আবার কি করতেছে, ড্রিপিং উইথ, ড্রিপ উইথ শব্দের অর্থ কি, DRIP, ড্রিপ শব্দের অর্থ হচ্ছে ঝরানো। ঠিক আছে, ঝরানো, ঠিক আছে, কোনো কিছু ঝরানো আর কি। তো বলতেছে তার এই দুই ঠোঁট, এই গভর্নরের দুই ঠোঁট বা এই সরকারের দুই ঠোঁট থেকে ঝরে দ্য ওয়ার্ডস, মানে শব্দ, কি শব্দ, ইন্টারপোজিশন শব্দ, অ্যান্ড নাল্লিফিকেশন শব্দ। তো বলতেছে এই আলবামাতেই যার সরকারের দুই ঠোঁট দিয়ে সবসময় ইন্টারপোজিশন এবং নাল্লিফিকেশন, এই দুই শব্দ ঝরে, মানে তার মুখ দিয়ে সবসময় নিগ্রোদের বিরুদ্ধে এই দুইটা শব্দই বের হয়।
এটা বলতেছে। তো ইন্টারপোজিশন নর্মালি তোমরা কোনো বইপত্রে দেখবা ইন্টারপোজিশন এটার অর্থ করা, ইন্টারপোজিশন অর্থ ব্যাহত কি করা জানি না কি অর্থ আছে, তো নর্মালি এটার শাব্দিক অর্থ হচ্ছে ব্যাহত, বিঘ্নতা সৃষ্টি করা, আর নালিফিকেশন শব্দ অর্থ হচ্ছে বাতিল করা। কিন্তু তোমার কোনো বইয়ে হচ্ছে তোমার এরকম ব্যাখ্যা করে দেওয়া থাকবে না যে এই শব্দটা আসলে কি বা কি বুঝিয়েছে, তো এটা তোমার একটু বুঝতে হবে। সো দেখো তোমার হচ্ছে আমেরিকার যে শাসন ব্যবস্থা এটা হচ্ছে একটা ফেডারেল সিস্টেম, ঠিক আছে? ফেডারেল সিস্টেম মানে দুই ধরনের সরকার ব্যবস্থা রয়েছে, একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা, আরেকটা হচ্ছে তোমার রাজ্য কি বলে রাজ্যের সরকার মানে রাজ্য সরকার ব্যবস্থা। তার মানে হচ্ছে তোমার এই আমেরিকায় 50টা রাজ্য রয়েছে, ঠিক আছে? 50টা রাজ্য বা প্রদেশ রয়েছে। তো এই 50টা রাজ্যেই হচ্ছে এই 50টা রাজ্যের আলাদা সংবিধান রয়েছে, আইন রয়েছে, যে আইন বা সংবিধান অনুযায়ী এই রাজ্যগুলো চলে। আবার সাধারণভাবে একটা কেন্দ্রীয় সরকার রয়েছে, মানে পুরো আমেরিকাকে যে শাসন করে, পুরো আমেরিকাকে শাসন করার জন্য আবার কেন্দ্রীয় সরকার রয়েছে। তো এই কেন্দ্রীয় সরকারের আবার নির্দিষ্ট আইন রয়েছে, সংবিধান রয়েছে, যেই আইন এবং সাধারণ আইন এবং সংবিধান অনুযায়ী বাকি রাজ্যগুলো চলতে হয়। বাট প্রত্যেকটা রাজ্যে আবার আলাদা সংবিধান এবং আইন রয়েছে যে অনুযায়ী তারা স্বাধীনভাবে চলতে পারে, ঠিক আছে? এটা তো আমেরিকার এই রাজ্য, তো এই রাজ্যের মধ্যে একটা হচ্ছে আলবামা। সো আলবামার যে গভর্নর, এই গভর্নর এখানে কি দুইটা হচ্ছে শব্দ বারবার ঝরাতো। তো এটা দ্বারা আসলে কি বুঝিয়েছে? তো এই যে বললাম যে হচ্ছে রাজ্যের নিজস্ব সংবিধান বা হচ্ছে নিয়ম কানুন থাকতো যেটা তারা স্বাধীনভাবে মানতো। আবার সাধারণভাবে সকল রাজ্যের উপরে কেন্দ্রীয়ভাবে একটা নিয়ম রয়েছে যেটা সবাইকে মানতে হয়। এখন ইন্টারপোজিশন জিনিসটা কি? ইন্টারপোজিশন জিনিসটা হচ্ছে এটা তোমার একটা পরিভাষা, ঠিক আছে? ইন্টারপোজিশন মানে হচ্ছে ধরো কেন্দ্র একটা হচ্ছে নতুন আইন পাশ করবে বা সংবিধানে নতুন আইন যুক্ত করবে বা সংশোধন করবে। তো সেই ক্ষেত্রে রাজ্য যেগুলো রয়েছে এই রাজ্য হচ্ছে এখানে ভেটো দেওয়া, হ্যাঁ, মানে আইন তৈরি করাই হচ্ছে ইন্টারপোজ করা, ব্যাঘাত সৃষ্টি করা। ইন্টারপোজিশন মানে ব্যাঘাত, বিঘ্নতা সৃষ্টি করা। তার মানে হচ্ছে তারা রাজ্য এখানে ভেটো দেয় যাতে হচ্ছে কেন্দ্র এই আইনটা তৈরি না করতে পারে, এটাকে বলা হয় ইন্টারপোজিশন, ঠিক আছে? ইন্টারপোজিশন। তো কেন বলতেছে? কারণ হচ্ছে তোমার কেন্দ্রীয় সরকার তোমার হচ্ছে প্রত্যেকটা রাজ্য থেকে নিগ্রোদের বিরুদ্ধে যে বৈষম্য এগুলো দূর করতে নতুন আইন চালু করতে চেয়েছিল, কিন্তু এই রাজ্য থেকে বাধা সৃষ্টি করা হতো, বিঘ্নতা সৃষ্টি করতো, ইন্টারপোজ করা হতো। তো এই জন্য বলতেছে যে আলবামার যে সরকার সবসময় ভেটো দিচ্ছে, ইন্টারপোজিশন না, এই আইন তৈরি করা যাবে না, ঠিক আছে? এটা আরেকটা বলতেছে তোমার নালিফিকেশন মানে বাতিলকরণ। ধরো আইন তৈরি করে ফেলছে, তো আইন তৈরি করার পরে রাজ্য এবার বলবে, যেহেতু তার নিজের ক্ষমতা রয়েছে, তো রাজ্য বলবে না, এই আইন আমার রাজ্যে চলবে না, এই আইন আমি মানতে বাধ্য নই। এরকম কথা বলাকে নালিফিকেশন বলে। বুঝতে পারতেছো? তো কেন্দ্রীয় সরকার যখনই এরকম চাইতো যে বৈষম্য দূর করবে নিগ্রোদের বিরুদ্ধে, তখনই হচ্ছে এই গভর্নর দুইটা শব্দ বারবার বলতে, ইন্টারপোজিশন আর নালিফিকেশন, ব্যাঘাত সৃষ্টি করা, আর এটা হচ্ছে বাতিল করে দেওয়া, আইন বাতিল করে দেওয়া। মানে কোনোভাবেই নিগ্রোদের বিরুদ্ধে এই বৈষম্য সে তুলতে রাজি নয়, নারাজ। ওকে, সো এটাই বলতেছে। তো এই আলবামার পরিচয় এখানে দিয়েছে যে তার রয়েছে কি বিদ্বেষপূর্ণ বর্ণবাদীরা, আর রয়েছে এমন সরকার যে সরকারের মুখ দিয়ে সবসময় দুইটা শব্দ উচ্চারিত হয়, ঝরে, সেটা ইন্টারপোজিশন অ্যান্ড নালিফিকেশন। এটা হচ্ছে একটা সাংবিধানিক ভাষা, ঠিক আছে? এইটা আর কি। এটাই সো বলে দিয়েছি একদম বিস্তারিত, এরকম বিস্তারিত ব্যাখ্যা কোথাও পাবা না। ওকে, এর বলতেছে দ্যাট অন ডে, বলতেছে যে এই আলবামাতেই আবার এখানে আবার বলছে দ্যাট যে অন ডে রাইট ডাউন বলতে আবার এখানে এমফাসাইজ করছে রাইট ডাউন ইন অ্যালবাম। এই আলবামাতেই লিটল ব্ল্যাক বয়েজ, ছোট ছোট কালো বর্ণের বালকেরা, অ্যান্ড ব্ল্যাক গার্লস মানে কালো মেয়েরা, উইল বি এইবল তারা সক্ষম হবে টু মানে করতে। এখানে একজন কোয়েশ্চেন করছে যে এইবলের পরে কেন ইনফিনিটিভ হবে? আরে ভাই ইনফিনিটিভ হবেই, এইবল টু মানে হচ্ছে কোনো কিছু করতে সক্ষম। আই এম এবল টু ডু দ্যাট, আই এম নট এবল টু ডু দ্যাট। এইবলের এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এইবলের পরে সবসময় টুই বসে, কোনো কিছু করা অর্থে টুই বসে, সো এখানে ইনফিনিটিভ হবে মাস্ট, এটাই, ঠিক আছে? সো উইল বি এইবল টু তারা হচ্ছে সক্ষম হবে, বলতেছে এই আলবামাতেই একদিন এই কালো বর্ণের ছেলেরা এবং মেয়েরা উইল বি এইবল সক্ষম হবে টু কি করতে? জয়েন হ্যান্ডস, এটা একটা ফ্রেজ। জয়েন হ্যান্ডস শব্দের অর্থ হচ্ছে একে অপরের হাত জড়িয়ে ধরা। সো একে অপরের হাত জড়িয়ে ধরতে সক্ষম হবে। কাদের হাত জড়িয়ে ধরতে? এই যে উইথ লিটল হোয়াইট বয়েজ মানে ছোট ছোট সাদা
সাদা চামড়ার বা সাদা রঙের আর ছেলেদের অ্যান্ড হোয়াইট গার্লস মেয়েদের অ্যাজ সিস্টার্স মানে ভাই হিসেবে অ্যান্ড ব্রাদার্স বোন হিসেবে। তো বলতেছে এই আলবামাতে একদিন ছোট ছোট কালো ছেলে এবং মেয়েরা ছোট ছোট সাদা বর্ণের ছেলে মেয়েদের এর হাত ভাই এবং বোন হিসেবে জড়িয়ে ধরতে সক্ষম হবে, মানে তারা একে অপরের হাত ধরে হাঁটতে পারবে, চলাফেরা করতে পারবে, সবার সমান স্বাধীনতা থাকবে, অধিকার থাকবে, জাস্টিস থাকবে, এটাই বলছে এখানে। ঠিক আছে, যে আলবামাতে এত বিদ্বেষ, এত অন্যায়, এত অবিচার, কিন্তু আমি স্বপ্ন দেখি যে এই আলবামাতে একদিন ছোট ছোট কালো ছেলেমেয়েরা এবং সাদা চামড়ার ছেলেমেয়েরা হাতে হাত ধরে হেঁটে বেড়াবে, ঘুরে বেড়াবে, তার মানে হচ্ছে সবার সমান অধিকার থাকবে, এটা বলতেছে এখানে। ওকে, ব্রাদারহুড মানে ভ্রাতৃত্ববোধ, এটা হচ্ছে একটা নাউন। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন, ব্রাদারহুড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? মাহফুজা সরকার ঠিকমতো ক্লাস করতে পারতেছে না। আপু তুমি হচ্ছে ক্লাস না করতে পারলে দরকার নাই, তুমি হচ্ছে পরে ডাউনলোড করে ক্লাসটা দেখে নিও, ক্লাস ডাউনলোড করা যায়। এক্সামের জন্য সৈকত ক্লাস করতে পারতেছে না, সমস্যা নেই, পরে দেখে নিও ভাইয়া। ওকে, ক্লিয়ার, সামনের দিকে আগাতে হবে। আচ্ছা, এবার আমরা সামনের দিকে আগাই। বলতেছে আই হ্যাভ আ ড্রিম টুডে, আমার আজকে একটা স্বপ্ন রয়েছে। ওই ভাষণ দেওয়ার সময় তিনি বলছে আমার একটা স্বপ্ন রয়েছে, আই হ্যাভ আ ড্রিম, আমার একটা স্বপ্ন রয়েছে, দ্যাট যে অন ডে, একদিন, এভরি ভ্যালি মানে হচ্ছে উপত্যকা, প্রত্যেকটা উপত্যকা, ভ্যালি উপত্যকা কাকে বলে? উপত্যকা তোমরা জানো কিনা জানি না, এই যে মাউন্টেন, ধরো এটা একটা বিশাল বড় পাহাড়, এটা হচ্ছে তোমার একটা পাহাড়, ঠিক আছে, পাহাড়। সো এই মাঝখানের যে এই জায়গাটাকে উপত্যকা বলে, ঠিক আছে। মানে দুইটা পাহাড়ের মাঝখানে যে জায়গাগুলা, এই একটা পাহাড় কেমনে একাই পারি না, এই একটা পাহাড়, এই পাহাড়ের মাঝখানে এটাকে বলা হয়, পাহাড়ের মাঝখানে যে জায়গাটাকে উপত্যকা। তো বলতেছে যে এভরি ভ্যালি, প্রত্যেক উপত্যকা, শ্যাল বি এক্সলটেড, মানে এক্সল্ট শব্দের অর্থ হচ্ছে উঁচু হওয়া, সুউচ্চ হওয়া। তো এখানে বলতেছে যে আমার একটা স্বপ্ন রয়েছে যে প্রত্যেকটা উপত্যকা একদিন উঁচু হয়ে যাবে, আচ্ছা, উঁচু হয়ে যাবে, and every hill, এবং প্রত্যেকটা হিল অ্যান্ড মাউন্টেন, দুটোর ভিতর পার্থক্য রয়েছে। মাউন্টেন মানে হচ্ছে বড় পাহাড়, হিল মানে ছোট পাহাড়, মানে মাউন্টেনের তুলনায় একটু ছোট পাহাড়। তো বলতেছে যে আমার একটা স্বপ্ন রয়েছে যে একদিন এই উপত্যকা মানে উঁচু হয়ে যাবে, and every hill and mountain, প্রত্যেকটা ছোট পাহাড় এবং বড় পাহাড়, shall be made low, so made low মানে make low মানে হচ্ছে নিচু করা, এবং প্রত্যেকটা ছোট পাহাড় বড় পাহাড় হয়ে যাবে নিচু। তার মানে দুইটা পাহাড়ের মাঝখানে যে জায়গা, এটা হচ্ছে তোমার উপত্যকা, তাই না? সো উপত্যকার তুলনায় তো হচ্ছে তোমার এখানে, উপত্যকার তুলনায় তো তোমার পাহাড় বড় হয়, সো উপত্যকা কিভাবে উঁচু হবে আর পাহাড় কিভাবে নিচু হবে? হ্যাঁ, এটা রূপক অর্থ, ঠিক আছে। তো এখানে বলতেছে যে আমার একটা স্বপ্ন রয়েছে যে একদিন উপত্যকা হয়ে যাবে সুউচ্চ, এবং ছোট পাহাড় বড় পাহাড়গুলো হয়ে যাবে নিচু, ঠিক আছে। তার মানে এখানে উনি বোঝাতে চাইলো যে উপত্যকা বলতে তোমার তো আমেরিকা অনেক পাহাড় রয়েছে, সো নর্মালি পাহাড়ে তো মানুষ বাস করে না, তোমার উপত্যকাগুলোতে বাস করে, বা সমতল ভূমিতে মানুষ বাস করে। তো এই সমতল ভূমির মানুষের মানে মানুষের জীবন এতটা উন্নত হবে, এতটা কি বলে, মানে এতটা উন্নত হবে, সমৃদ্ধি অর্জন করবে, তাদের মানে অধিকার এতটা সমান থাকবে যে পাহাড়গুলো হয়ে যাবে নিচু, এবং তারা হয়ে যাবে উঁচু, মানে সম্মানের দিক থেকে মানে মানুষের এমন, মানে একজন আরেকজনের এমন সম্মান করবে, এমন শ্রদ্ধা করবে, এমন ভাবে একে অপরকে দেখবে যাতে তারা হচ্ছে এই পাহাড়ের তুলনায় অনেক উঁচু, ঠিক আছে। মানে রূপক অর্থ এখানে যে বলতেছে যে আমি স্বপ্ন দেখি যে এই উপত্যকা, যে মানুষ যেখানে বাস করে, এই মানুষেরা হয়ে যাবে একদিন উঁচু, এবং এই যে পাহাড়গুলো হয়ে যাবে তাদের তুলনায় নিচু সম্মানের দিক থেকে। মানে এখানে বোঝাতে চেয়েছেন যে আমি স্বপ্ন দেখি একদিন মানুষের সম্মান অনেক উঁচু হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, এটা এখানে বোঝাইতে চাইছে, ঠিক আছে। এবার বলতেছে দ্য রাফ প্লেসেস, মানে রাফ মানে হচ্ছে বন্ধুর, মানে উঁচু নিচু জায়গাগুলো উইল বি মেড প্লেন মানে সমতল করা হবে। উঁচু নিচু জায়গা বলতে তোমার এখানে বুঝিয়েছে মানুষের ভিতরে যে বিদ্বেষ রয়েছে, যে হিংসা রয়েছে, যে অহংকার রয়েছে, এই অহংকারগুলো একসময় থাকবে না, সমান হয়ে যাবে, সেটা বলতেছে। মানে রূপক অর্থ করেছে যে বন্ধুর জায়গা বলতে হিংসা বিদ্বেষ অহংকার বুঝিয়েছে, বৈষম্য বুঝিয়েছে, আর প্লেন বলতে বুঝিয়েছে যে এটা
থাকবে না। তো বলতেছে যে আমি স্বপ্ন দেখি যে একদিন দ্য রাফ প্লেসেস উইল বি মেড প্লেন, এই উঁচু নিচু জায়গা, বন্ধুর জায়গাগুলো সমান করে দেওয়া হবে, মানুষের মধ্যে কোনো অহংকার বিদ্বেষ থাকবে না। অ্যান্ড দ্য ক্রুকড মানে হচ্ছে আঁকাবাঁকা, প্লেসেস মানে হচ্ছে স্থান, আঁকাবাঁকা যে স্থানগুলো, আঁকাবাঁকা যে পথ স্থান, এগুলো মেড স্ট্রেট, এগুলো সোজা করা হবে। ওই একই অর্থ। মানুষের ভিতরে যত ধরনের বিদ্বেষ রয়েছে, অহংকার রয়েছে, হিংসা রয়েছে, মারামারি রয়েছে, ফাসাদ রয়েছে, মানে যত রকমের কোলাহল রয়েছে, এগুলো একসময় আর থাকবে না। সকল মানুষ হচ্ছে সমানভাবে বসবাস করবে, এটা বলতেছে। এবং আরো বলতেছে এবং দ্য গ্লোরি মানে মহিমা, ঠিক আছে, মহিমা অফ দ্য লর্ড মানে সৃষ্টিকর্তার মহিমা শ্যাল বি রিভিল শব্দের অর্থ হচ্ছে প্রকাশ করা, REVEL, রিভিল শব্দের অর্থ হচ্ছে প্রকাশ করা। তো বলতেছে যে একদিন হচ্ছে সৃষ্টিকর্তার মহিমা প্রকাশ পাবে, সৃষ্টিকর্তার মহিমা প্রকাশ পাবে, মানে সৃষ্টিকর্তার মহিমা প্রকাশ পাবে বলতে সৃষ্টিকর্তা তো বলেছেন সকল মানুষকে তিনি সমানভাবে সৃষ্টি করেছেন, সকল মানুষের অধিকার রয়েছে, সমান অধিকার রয়েছে, সমান স্বাধীনতা রয়েছে, সবকিছুই সমান রয়েছে। তো সৃষ্টিকর্তা যে কথাটা বলেছেন, তো সৃষ্টিকর্তার কথা যখন একদিন মানুষ মানবে এবং এগুলো সমাজে বাস্তবায়িত হবে, ইমপ্লিমেন্টেশন হবে এগুলোর, তখন হচ্ছে সৃষ্টিকর্তার মহিমা প্রকাশ পাবে, এটাই বোঝাতে চাইছি। তার মানে তিনি স্বপ্ন দেখেন যে একদিন হচ্ছে সৃষ্টিকর্তা যে বাণীগুলো বলে গিয়েছেন, এই বাণীগুলো একদিন মানুষ মানবে এবং এই মানার মাধ্যমে সৃষ্টিকর্তার যে উদারতা, যে মহিমা, এগুলো প্রকাশ পাবে, এটা বলতে চেয়েছেন তিনি। এন্ড কি বলেছেন? এন্ড অল ফ্লেশ বলতে সকল রক্ত মাংসের মানুষ। সো অল ফ্লেশ, এটা দেখলাম সিলেট বোর্ডে এসেছে। অল ফ্লেশ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? অল ফ্লেশ বলতে হচ্ছে সকল আমেরিকানদের বোঝানো হয়েছে, সকল রক্ত মাংসের মানুষ বলতে আমেরিকানদের বোঝানো হয়েছে, যে অল ফ্লেশ সকল রক্ত মাংসের মানুষ, সকল আমেরিকানরা শ্যাল সি দেখবে, ইট টুগেদার সবাই একত্রে দেখবে, এটা বলতেছে যে একদিন একদম হচ্ছে তোমার সৃষ্টিকর্তার মহিমা প্রকাশ পাবে এবং সকল রক্ত মাংসের মানুষ অর্থাৎ সকল আমেরিকান এটা দেখবে। তো এখানে কি বলতেছে, আবার একটু পড়ি, যে আমার একটা স্বপ্ন রয়েছে যে একদিন উপত্যকাগুলো হবে উঁচু এবং প্রত্যেকটা ছোট এবং বড় পাহাড় হয়ে যাবে নিচু, আর বন্ধুর স্থানগুলো, উঁচু নিচু স্থানগুলো সমতল করা হবে এবং আঁকাবাঁকা স্থানগুলো সোজা করে দেওয়া হবে, আর সৃষ্টিকর্তা বা রবের মহিমা প্রকাশ পাবে, আর এটা সকল রক্ত মাংসের মানুষ বা সকল আমেরিকানরা দেখবে একত্রে, এটা বলছে এখানে। ক্লিয়ার না? ক্লিয়ার থাকলে সামনে আগাবো নাকি কোশ্চেন আছে? একটু জানাও সবাই, ক্লিয়ার কিনা একটু সামনে জানো, সবাই জানো। আচ্ছা, ছোট পাহাড়, হিল অর্থ ছোট পাহাড়। হ্যাঁ, হিল মানে ছোট পাহাড়, মানে বোঝানোর স্বার্থে তুমি এখানে ঢিবি বলতে পারো, ঢিবি বলে, হিলটাকে ঢিবি বলতে পারো, ঢিবি বলতে পারো, মানে একটা শব্দে যদি প্রকাশ করতে চাও। ও এখনো তো একটা রয়েছে, আমি আগে থেকে ক্লিয়ার। এখানে বলতেছে দিস ইজ আওয়ার হোপ, এটাই হচ্ছে আমাদের আশা। হ্যাঁ, এই জিনিসটা তিনি আশা করতেছেন যে এটা একদিন হবে। বলছে দিস ইজ দ্য ফেইথ, এটা হচ্ছে একটা বিশ্বাস। হ্যাঁ, এটা একটা বিশ্বাস, এটা একটা আশা, দ্যাট যে আই উইল গো ব্যাক মানে ফিরে যাওয়া, যেটা বলছে আমি ফিরে যাব টু দ্য সাউথ মানে দক্ষিণে, যেটা নিয়ে, মানে সাথে করে, বলছে এটা এমন একটা বিশ্বাস যেটা সাথে করে নিয়ে আমি সাউথে ফিরে যাব। মানে সাউথ বলতে যে আমি অ্যালবামার কথা বললাম, অ্যালবামা রাজ্য, এটা সাউথে অবস্থিত এবং এখানে সব থেকে বেশি বৈষম্য করা হতো। তো বলতেছে এই যে আশা, এই যে বিশ্বাস, যে বিশ্বাসের কথা তিনি বললেন, এই বিশ্বাস, এই আশা নিয়ে আমি একদিন দক্ষিণে ফিরে যাব, মানে অ্যালবামাতে ফিরে যাব, এটা বলতেছে। ওকে, সো এটা হচ্ছে এমন একটা আশা, যে আশা নিয়ে আমি একদিন দক্ষিণে ফিরে যাব। ওকে, এটা এবার হচ্ছে সামনেটাতে যাই, সবার কাছে ক্লিয়ার। আর কয়টা আছে, শেষ হয় না? মাশাআল্লাহ, শেষই হয় না। আচ্ছা, এখানে বলতেছে আরেকটু দেখো, এটা হচ্ছে অনেক ভাবার্থ অর্থ করা, অনেক কঠিন অর্থ রয়েছে যেগুলো তুমি বিস্তারিত না পড়লে বুঝবা না। আর নর্মালি হচ্ছে মানুষ ভাবে যে গাইড পড়লেই হয়তো পেরে যাব, কিন্তু তুমি যদি গাইডগুলো দেখো, ইভেন যে কিছু জনপ্রিয় গাইড রয়েছে,
মানে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং। সো এই ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং অনেক ভুল রয়েছে এবং এগুলো পড়লে মাথার উপর দিয়ে যাবে, হ্যাঁ নিচ দিয়েও যেতে পারে কিন্তু মাঝখান দিয়ে যাবে না, ঠিক আছে। সো বই পড়লেই কিন্তু সব বোঝা যায় না, এগুলো হচ্ছে আবার একটু মানে একটু গবেষণা করে দেখতে হয় যেখানে কি বোঝাতে চেয়েছেন এখানে, ঠিক আছে, কারণ এই লেখাগুলো খুবই তাত্ত্বিক কথাবার্তা এখানে রূপক। সো এগুলো একটু খুব বিস্তারিত পড়া লাগবে, না হলে তুমি বুঝতে পারবে না ঠিক মতো। ওকে, সো ক্লাসটা মনোযোগ দিয়ে করো। বলতেছে উইথ দিস ফেইথ, উইথ দিস ফেইথ এই বিশ্বাস নিয়ে উই উইল বি এইবল টু আমরা সক্ষম হব, উইল বি এইবল আমরা সক্ষম হব কি করতে সক্ষম হব, কোনো কিছু করা অর্থে, কোনো কিছু করতে সক্ষম হওয়া অর্থে এইবলের পরে টু ব্যবহার হয়। সো উইথ দিস ফেইথ এই বিশ্বাস নিয়ে উইল এইবল আমরা সক্ষম হব টু হিউ আউট, হিউ আউট একটা ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব, এর অর্থ হচ্ছে হিউ আউট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু কর্তন করা, মানে কেটে ছোট করা, কোনো কিছু কেটে ছোট করাকে হিউ আউট বলে। তো বলতেছে যে আমরা এই বিশ্বাস নিয়ে আমরা সক্ষম হব কি করতে, টু হিউ আউট মানে কাটতে সক্ষম হব, অফ কি কাটতে, দ্য মাউন্টেন বড় পাহাড়, কিসের বড় পাহাড়, অফ ডিসপেয়ার, ডিসপেয়ার মানে হতাশা নিরাশা, বলতে হতাশা এবং নিরাশার বড় পাহাড়কে আমরা কাটতে কর্তন করতে সক্ষম হব কিসে, কিসে মানে এই বড় পাহাড়টা কেটে মানে কি তৈরি করবেন, মানে কি তৈরি করবেন সেটা পরে বলতেছে যে স্টোন অফ হোপ, মানে হিওর শব্দ তো কেটে ছোট করা। তো বলতেছে আমরা এই বিশ্বাস নিয়ে আমরা একদিন হতাশা এবং নিরাশার বড় পাহাড়টাকে কেটে, স্টোন মানে হচ্ছে একটা পাথর, অফ হোপ মানে আশা, আশার একটা ছোট পাথরে রূপান্তরিত করব, ঠিক আছে, এটাই বলতেছে যে আমি বলতেছে উইথ দিস ফেইথ, বলছে এই যে আশা, এই যে বিশ্বাস যেটা আগে বললো যে একদিন এই হবে বৈষম্য থাকবে না, তো বলতেছে এই বিশ্বাস নিয়েই আমরা হচ্ছে একদিন এই যে আমাদের সামনে বিশাল হতাশা নিরাশার পাহাড় রয়েছে, যে এই বৈষম্য, এই নিপীড়ন, এই নির্যাতন শেষ হবে কিনা, এই যে বিশাল পাহাড়, হ্যাঁ এই পাহাড়কে আমরা কেটে কেটে আশার একটা ছোট পাহাড়ে রূপান্তরিত করব। তার মানে যদিও আমাদের সামনে বিশাল পাহাড় রয়েছে, আমরা এই পাহাড়টাকে ডিঙিয়ে যাব, এই পাহাড়টাকে আমরা ধ্বংস করে ফেলবো, করে এই পাহাড়টাকে আমরা একটা আশার ছোট পাথরে রূপান্তরিত করব, যে আশা নিয়ে আমরা বেঁচে থাকবো, যে একদিন একদিন এই বৈষম্য, এই নিপীড়ন, এই নির্যাতন কিছুই থাকবে না, ঠিক আছে, এটাই বলতেছে। এর বলতেছে উইথ দিস ফেইথ এই আশা নিয়ে উই উইল বি এইবল টু, উইল বি এইবল আমরা সক্ষম হব টু ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম মানে রূপান্তর করা, রূপান্তর করতে সক্ষম হব দ্য জ্যাঙ্গলিং ডিসকর্ড, জ্যাঙ্গলিং ডিসকর্ড, জ্যাঙ্গলিং শব্দের অর্থ হচ্ছে কলহপূর্ণ, বিদ্বেষপূর্ণ, ডিসকর্ড মানে হচ্ছে তোমার কি বিবাদ, ঝগড়া, এগুলা। তো বলতেছে কলহপূর্ণ বিবাদ, আমরা হচ্ছে কি এই আশা নিয়ে আমরা হচ্ছে কলহপূর্ণ বিবাদকে রূপান্তর করতে সক্ষম হব অফ আওয়ার নেশন, আমাদের জাতির যে জাতির মধ্যে যে কলহপূর্ণ বিবাদ রয়েছে, সংঘাত রয়েছে, এটাকে আমরা রূপান্তর করতে সক্ষম হব কিসে, ইনটু আ বিউটিফুল সিম্ফনি, বিউটিফুল মানে সুন্দর, সিম্ফনি মানে হচ্ছে ঐকতান, সুর বা মিল, অফ ব্রাদারহুড মানে ভ্রাতৃত্বের মেলবন্ধনে, সুন্দর মেলবন্ধনে আমরা এই বিদ্বেষপূর্ণ কলহপূর্ণ বিবাদকে রূপান্তরিত করতে সক্ষম হব এই আশা নিয়ে, ছোট একটা আশা নিয়ে। সেই আশাটা কি, যে আমরা হচ্ছে এই আমাদের জাতির মধ্যে যে বিবাদ রয়েছে, যে ঝগড়া, যে সংঘাত রয়েছে, এই সংঘাতকে আমরা সুন্দর একটা ভ্রাতৃত্বের সুন্দর একটা মেলবন্ধনে রূপান্তরিত করতে পারবো, ঠিক আছে, মানে যে বিবাদটা রয়েছে এটাকে রূপান্তর করে তারা ভ্রাতৃত্বের মেলবন্ধন তৈরি করবে, যেখানে সবাই ভাই ভাইয়ের মতো থাকবে, বসবাস করবে। বলছে উইথ দিস ফেইথ এই বিশ্বাস নিয়ে উই উইল বি এইবল আমরা সক্ষম হব টু ওয়ার্ক টুগেদার একত্রে কাজ করতে সক্ষম হব, টু প্রে টুগেদার একত্রে প্রার্থনা করতে সক্ষম হব, টু স্ট্রাগল টুগেদার একত্রে সংগ্রাম করতে হচ্ছে কি সক্ষম হব, টু গো টু জেল টুগেদার একত্রে জেলে যেতে সক্ষম হব, আর কি টু স্ট্যান্ড আপ মানে উঠে দাঁড়াতে সক্ষম হব, ফর ফ্রিডম টুগেদার স্বাধীনতার জন্য আমরা উঠে দাঁড়াতে সক্ষম হব, নোয়িং জেনে, কি জেনে, নোয়িং দ্যাট এই জেনে যে উই উইল বি ফ্রি অন ডে আমরা একদিন স্বাধীন হব, একদিন আমরা মুক্ত হব। বলতেছে এই বিশ্বাস নিয়েই আমরা একসাথে কাজ করব, একসাথে প্রার্থনা করব, একসাথে সংগ্রাম করব, একসাথে জেলে যাব এবং একসাথে স্বাধীনতার জন্য উঠে দাঁড়াবো, এই মানে এটা জেনে যে একদিন আমরা স্বাধীন হব। মানে নিগ্রোদেরকে বলতেছে যে আমাদের যে ছোট বিশ্বাস, এই বিশ্বাসটা আমরা আমাদের অন্তরে এমনভাবে গেঁথে রাখবো
মানে আমাদের হচ্ছে অন্তরে গেঁথে রাখবো, এবং এই বিশ্বাসটা গেঁথে রেখে অন্তরে রেখে আমরা একত্রে কাজ করে যাব, একত্রে প্রার্থনা করে যাব যে এই বৈষম্যের পাহাড় যেন আমাদের সামনে থেকে দূর হয়ে যায়, এবং আমরা একটা সংগ্রাম করে যাব যাতে এই বৈষম্য দমন নিপীড়ন না থাকে। আমরা একসাথে দরকার হলে জেলে যাব, একসাথে আমরা স্বাধীনতার জন্য লড়ে যাব, হচ্ছে উঠে দাঁড়াবো, এই জেনে যে একদিন হচ্ছে এই আমরা সবাই স্বাধীন হব। অন ডে সরি উইল বি ফ্রি অন ডে, একদিন আমরা স্বাধীন হব, মুক্ত হব, এটা বলতেছে। আচ্ছা, এনি কোয়েশ্চেন থাকলে করো, না সামনে যাব। দুইটা প্যারা বাদ গেছে, কেন বাদ যাবে? আমার তো মনে হয় না বাদ গেছে। আই হ্যাভ এ ড্রিম টুডে, দিস ইজ দ্য ফেথ, না বাদ যাওয়ার কথা না। দুইটা প্যারা বাকি বাদ দিলেন, কে দুইটা প্যারা বাদ দিল? কই বই কই, কোথায় এটা? অবশ্যই স্লাইড অন্য একজন তৈরি করে, তো আমি স্লাইডটা দেখি না, বাট তাকে বইটা দিয়ে দিই, সে হচ্ছে এটা টাইপ করে আর কি, বা তোমার হচ্ছে গুগল ট্রান্সলেটারে দিয়ে সে হচ্ছে এটার মূল স্ক্রিপ্টটা নিয়ে হচ্ছে এখানে বসিয়ে দেয়। সো আমার এটা দ্বিতীয়বার দেখার টাইম হয় না, সো বাদ যেতেও পারে, বলা যায় না। I have a dream that exalted with this video to mountain despair. না বাদ যায় নাই, ঠিক আছে, ওকে ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা সামনের দিকে আগাবো। কি বলতেছে? এন্ড এবং ইফ আমেরিকা, যদি আমেরিকা ইজ টু বি আ গ্রেট নেশন, মানে যদি আমেরিকা একটা শ্রেষ্ঠ জাতি হয়, গ্রেট মানে শ্রেষ্ঠ, বলতেছে আমেরিকা যদি একটা শ্রেষ্ঠ জাতি হয়, দিস মানে এটা, দিস মাস্ট বিকাম ট্রু, মাস্ট মানে হচ্ছে অবশ্যই, হ্যাঁ মানে এটা হচ্ছে তোমার এমফাসাইজ করার জন্য ব্যবহার হয়, তো দিস মাস্ট বিকাম ট্রু, এটাকে অবশ্যই সত্য হতে হবে। বলতেছে আমেরিকা যদি নিজেদেরকে, মানে আমেরিকা যদি নিজেকে একটা শ্রেষ্ঠ জাতি হিসেবে, শ্রেষ্ঠ দেশ হিসেবে নিজেকে স্বীকৃতি দিতে চাই বা বলতে চাই, তাহলে আমরা যে স্বপ্নটা দেখছি যে একদিন হচ্ছে এদেশ হচ্ছে কোনো বৈষম্য থাকবে না, নিপীড়ন থাকবে না, নির্যাতন থাকবে না, সাপ্রেশন থাকবে না, রিপ্রেশন থাকবে না, এটাকে অবশ্যই সত্য হতে হবে। কারণ তোমার হচ্ছে এগুলো যদি থাকে কোনো রাষ্ট্রে, তাহলে তো সেই জাতি নিজেকে শ্রেষ্ঠতা দাবি করতে পারবে না, সেটাই বলতেছে। ব্যাটারি চেঞ্জ করতে হবে, ওকে। এবার বলতেছে সো তাই, আচ্ছা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একটা কোয়েশ্চেনে আসছিল। সো থেকে শুরু করে হ্যাম্পশায়ার বলো তো, সো লেট ফ্রিডম রিং ফ্রম দ্য প্রোডিজিয়াস হিল স্টপ অফ নিউ হ্যাম্পশায়ার। খুবই সহজ একটা কোয়েশ্চেন, সে এসেছিল যে এটা কোন ধরনের সেন্টেন্স। তোমরা জানো সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, অ্যাসার্টিভ, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, ঠিক আছে। সো এই যে 5 প্রকার সেন্টেন্স, এই 5 প্রকার সেন্টেন্সের ভিতরে এই সো থেকে শুরু করে এটা কোন ধরনের সেন্টেন্স, কেউ বলতে পারবো? একটু বলো তো দেখি, এনিওয়ান, কি একজন বলো যে এইটা কোন ধরনের সেন্টেন্স। এটা কিন্তু একদম মূল বই থেকে তুলে দিয়েছিল, এটা দিয়ে বলতেছিল যে এটা কোন ধরনের সেন্টেন্স নির্ণয় করো। খুবই সহজ, মানে মাঝে মাঝে হচ্ছে খুবই সহজ কোয়েশ্চেন করে আর কি। সো এটা খুবই সহজ কোয়েশ্চেন ছিল অবশ্য। তোমার মোটামুটি পরপর দুইটা সেশনে হচ্ছে তোমার সেন্টেন্স থেকে কোয়েশ্চেন এসেছিল, ওকে, তোমার আসছিল আর কি, ওকে। সো ইম্পারেটিভ সেন্টেন্স বলতেছে, হ্যাঁ এটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্সই। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার দুইটা উপায়, একটা হচ্ছে সরাসরি ভার্ব দিয়ে শুরু হবে, বাক্যটা ভার্ব দিয়ে শুরু হবে, আরেকটা হচ্ছে তোমার লেট দিয়ে শুরু হবে। কোনো শব্দ, কোনো বাক্য যদি লেট দ্বারা শুরু হয় আর ভার্ব দ্বারা শুরু হয়, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো এটা সামান্য একটা জিনিস, বাট এটা কি ধরো তোমরা জানো অনেকে, বাট পরীক্ষায় গিয়ে যখন বসবা তখন মনে হবে এত সহজ কোয়েশ্চেন তো ঢাকা ইউনিভার্সিটি দিবে না, তাইলে এটা কি অন্য কিছু হবে, মানে এরকম একটা। ধরো তোমার বিসিএস এ একবার কোয়েশ্চেন আসছিল বাংলাদেশের রাজধানী কি, এখন যারা কোয়েশ্চেন মানে পরীক্ষা দিতে গেছে, এত সহজ কোয়েশ্চেন তো বিসিএস এ আসার কথা না, তাহলে কি বাংলাদেশের রাজধানী অন্য কিছু, মানে এরকম, মানে তোমার মাঝে মধ্যে হচ্ছে তোমার নিজেই হচ্ছে তুমি এগুলো সব ঘুলায় ফেলবা, ঠিক আছে, নিজেই কনফিউজড হয়ে যাবা। কনফিউজ হওয়ার কিছু নাই, তুমি যেটা জানো ওটাই, ঠিক আছে। সহজ কোয়েশ্চেন দিতেই পারে, নর্মাল জিনিস এটা আর কি, ওকে। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো বলতেছে লেট রিং মানে বাঁচতে দেওয়া, হ্যাঁ
রিং মানে বাজা, তো রিং মানে বাজতে দেওয়া, এখানে হবে যে লেট ফ্রিডম, স্বাধীনতাকে রিং বাজতে দাও, স্বাধীনতা ঘন্টা, স্বাধীনতাকে বাজতে দাও, স্বাধীনতার ঘন্টাকে বাজতে দাও, ফরম হতে দ্য প্রোডিজিয়াস, প্রোডিজিয়াস শব্দের অর্থ হচ্ছে বিশাল, বিরাট, অতি বৃহৎ, বলতেছে বিশাল হিল টপ শব্দের অর্থ হচ্ছে পাহাড়ের চূড়া, কিসের পাহাড়ের চূড়া? অফ নিউ হ্যাম্পশায়ার, নিউ হ্যাম্পশায়ারের পাহাড়ের চূড়া থেকে স্বাধীনতার ঘন্টা বাজতে দাও, এটা বলতেছে। জানি আরো পরে এটা বোঝায় তাহলে বুঝতে সহজ হবে। এরপর বলতেছে লেট ফ্রিডম রিং, স্বাধীনতাকে বাঁচতে দাও, ফ্রম দ্য মাইটি মাউন্টেন, মাইটি মানে বিরাট, বিশাল, তো মাইটি মাউন্টেন্স অফ নিউ ইয়র্কের বিশাল পাহাড় থেকে স্বাধীনতার ঘন্টা বাজতে দাও। আবার বলতেছে লেট ফ্রিডম রিং, স্বাধীনতার ঘন্টা বাজতে দাও, ফ্রম দ্য হাইটেনিং মানে সুউচ্চ, মানে সুউচ্চ। আচ্ছা, অ্যালিজেনিস হচ্ছে, এটা সার্চ দিবা তাহলে পাবা। অ্যালিজেনিস হচ্ছে একটা পাহাড়ের কি বলে সারি, হ্যাঁ, অনেকগুলো পাহাড় একত্রিত, মানে পাশাপাশি আর কি। তোমার হচ্ছে এটা নিউ ইয়র্কে অবস্থিত, পেনসিলভানিয়া, সো পেনসিলভানিয়ায় অবস্থিত এটা, মানে পাহাড়ের সারি মানে হচ্ছে অনেকগুলো পাহাড় ধারাবাহিকভাবে একই সারিতে অবস্থান করা, এটাকে বলা হয় তোমার পাহাড়ের সারি। তো এইটাকে তোমার, এটার নাম হচ্ছে অ্যালিজেনিস অফ পেনসিলভেনিয়ার অ্যালিজেনিস। তো বলতেছে পেনসিলভেনিয়ার অ্যালিজেনিস পাহাড়ের সারির উঁচু থেকে স্বাধীনতার ঘন্টা বাজতে দাও, বলতেছে লেট ফ্রিডম রিং, স্বাধীনতার ঘন্টা বাজতে দাও, ফ্রম এভরি হিল, প্রত্যেকটা ছোট পাহাড়, অ্যান্ড মোল হিল মানে হচ্ছে মানে হিলের থেকেও ছোট, ঠিক আছে, হিলের থেকেও ছোটকে বলা হয় মোল হিল, ঢিবি মানে ছোট ঢিবি। তো বলতেছে হিল ছোট পাহাড়, ঢিবি এবং ছোট ঢিবি থেকে অফ মিসিসিপির হিল এবং মোল হিল থেকে স্বাধীনতার ঘন্টা বাজতে দাও, ফরম এভরি মাউন্টেন সাইড শব্দের অর্থ হচ্ছে পাহাড়ের পার্শ্ব, মানে কি বলে এটাকে, ঢাল, পাহাড়ের ঢাল, যেটা এই যে পাহাড়, মানে এটাকে উপত্যকাও বলা অনেক ক্ষেত্রে, এটা হচ্ছে পাহাড়, সেই পাহাড়ের ঢাল, এটাকে বলা হয় মাউন্টেন সাইড, ঠিক আছে। তো বলতেছে প্রত্যেকটা মাউন্টেন সাইড থেকে স্বাধীনতার ঘন্টা বাজতে দাও, লেট ফ্রিডম রিং, স্বাধীনতার ঘন্টা বাজতে দাও। তার মানে এখানে শুধু স্বাধীনতার ঘন্টা বাজার কথা বলতেছে, এখান থেকে ওখান থেকে বাজুক, এটার অর্থ হচ্ছে যে পুরো আমেরিকায় যাতে হচ্ছে মানে স্বাধীনতা, মানে কি বলে, এখানে যেহেতু বলেছে যে সকল জায়গা, এখানে বোঝাতে যে স্বাধীনতার ঘন্টা সকল জায়গা থেকে বাজতে দাও, তার মানে হচ্ছে এখানে বোঝাতে চেয়েছেন যে আমেরিকায় এমন একটা স্বাধীনতার ঘোষণা আসুক যে সকল মানুষের অধিকার, মানে সকল মানুষের অধিকার সমান, ঠিক আছে, এখানে কোনো বৈষম্য নেই, কোনো হচ্ছে অত্যাচার নেই, নিপীড়ন নেই, দমন পীড়ন নেই, এবং এটা হবে এমন একটা ঘোষণা যাতে সবাই জানবে, মানে ঠিক আছে, মানে ইনি বোঝাতে চাচ্ছেন যে এমন একটা স্বাধীনতার ঘোষণা আসুক যেটা সবাই জানতে পারবে যে আমেরিকায় আর কোনো ধরনের তোমার হচ্ছে কি বৈষম্য নেই, ডিসক্রিমিনেশন নেই, রিপ্রেশন বা হচ্ছে তোমার নাই, নিপীড়ন নাই, নির্যাতন নেই, এটা বলতেছে। ওকে, মানে স্বাধীনতার ঘোষণা যাতে পুরো আমেরিকায় ছড়িয়ে যায় যে এখানে আর আমেরিকা হচ্ছে শ্রেষ্ঠ জাতি যেখানে কোনো ধরনের নিপীড়ন নেই, বৈষম্য নেই, ডিসক্রিমিনেশন নেই। ওকে, আচ্ছা, এটা খুবই সহজ ছিল, এটা খুবই, আর এত দূর পর্যন্ত তোমাদের প্যাসেজটা দেয়ও না। ওকে, প্যাসেজ যতটুকু দেয় সেটা আগে পড়ানো হয়ে গিয়েছে, এটা লাস্ট প্যাসেজ, দেখো লাস্ট অংশ, অ্যান্ড এবং when this happens, যখন এটা ঘটবে, মানে যখন পুরো আমেরিকায় স্বাধীনতার ঘোষণা হয়ে যাবে, when this happens, যখন এটা ঘটবে, and when we allow, যখন আমরা freedom, যখন আমরা allow মানে কি অনুমতি দেওয়া, সুযোগ করে দেওয়া, তো বলছে যখন আমরা সুযোগ করে দেবো স্বাধীনতাকে রিং বাজতে, বলছে যখন আমরা স্বাধীনতার ঘন্টা বাজার সুযোগ করে দিব, when we let it ring from every village, যখন আমরা এটাকে প্রত্যেকটা গ্রাম, every hamlet মানে হচ্ছে ছোট গ্রাম, ভিলেজ মানে গ্রাম, hamlet মানে হচ্ছে ছোট গ্রাম, মানে hamlet বলা হয় এমন গ্রামকে যে গ্রামে হচ্ছে তোমার উপাসনা করার জন্য কোনো মসজিদ নেই, গির্জা নেই, কোনো মন্দির নেই, এটাকে বলা হয় তোমার হ্যামলেট। তো বলতেছে যে যখন আমরা প্রত্যেকটা গ্রাম, ছোট গ্রাম থেকে স্বাধীনতার ঘন্টা বাজতে দিব, ফ্রম এভরি স্টেট, প্রত্যেকটা রাজ্য থেকে, এভরি সিটি, প্রত্যেকটা শহর থেকে যখন আমরা এটা বাজতে দিব, স্বাধীনতার ঘোষণা করে দিব, উই উইল বি এইবল, আমরা সক্ষম হব, টু স্পিড আপ, স্পিড মানে হচ্ছে কোনো কিছুর গতি বৃদ্ধি করা, এখানে হবে উন্নত করা, সমৃদ্ধ করা। তো বলতেছে আমরা সমৃদ্ধ করতে সক্ষম হব
দ্যাট ডে, ওই দিন আমরা সমৃদ্ধ করতে সক্ষম হব। এই যে হ্যাঁ বলছে ওই দিন হচ্ছে আমরা সমৃদ্ধি অর্জন করতে সক্ষম হব। বলতে যখন হচ্ছে স্বাধীনতার ঘোষণা সকল ছোট গ্রাম শহর নগর বন্দর সব জায়গায় ছড়িয়ে দিব, সেদিনই আমরা হচ্ছে সমৃদ্ধি অর্জন করব, এটাই বলতেছে। বলছে ওয়েন, যখন অল গডস অফ চিলড্রেন, যখন হচ্ছে ওয়েন যখন অল গডস অফ চিলড্রেন, সকল মানে গডস মানে হচ্ছে তো সৃষ্টিকর্তা, চিলড্রেন মানে সন্তান, বলছে যখন সৃষ্টিকর্তা সন্তানেরা মানে মানুষদেরকে বুঝিয়েছে, ব্ল্যাক মেন অ্যান্ড হোয়াইট মেন, কালো এবং সাদা বর্ণের মানুষেরা, জিউস মানে হচ্ছে তোমার ইহুদি, জেন্টাইল শব্দের অর্থ হচ্ছে অইহুদি, মানে যারা ইহুদি নয় তাদেরকে জেন্টাইল বলে। তো বলতেছে কালো এবং সাদা বর্ণের মানুষেরা তোমার হচ্ছে ইহুদি, অইহুদি, প্রোটেস্ট্যান্ট অ্যান্ড ক্যাথলিক্স, এটা হচ্ছে খ্রিস্টানদের দুইটা শাখা, একটার নাম হচ্ছে প্রোটেস্ট্যান্ট আর একটা হচ্ছে তোমার ক্যাথলিক। তো ক্যাথলিকটা হচ্ছে তোমার একরকম হচ্ছে চার্চ কেন্দ্রিক খ্রিস্টান। তো বলতেছে এই প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক উইল বি এইবল মানে সক্ষম হবে, টু জয়েন মানে জয়েন হ্যান্ডস মানে হাত জড়িয়ে ধরতে সক্ষম হবে, অ্যান্ড সিং এবং গাইতে সক্ষম হবে, গান গাইতে সক্ষম হবে, ইন দ্য ওয়ার্ডস অফ দ্য ওল্ড নিগ্রো স্পিরিচুয়াল শব্দের অর্থ হচ্ছে আধ্যাত্মিক বা ধর্মীয়। তো বলছে কি সক্ষম হবে, তারা হাতে হাত রাখতে সক্ষম হবে এবং ওল্ড মানে পুরাতন, নিগ্রো ধর্মীয় গান গাইতে সক্ষম হবে। সেই গানটা কি ইনভার্টেড কমার মাঝখানে দিয়েছে যে ফ্রি অ্যাট লাস্ট, অবশেষে স্বাধীন, ফ্রি অ্যাট লাস্ট অবশেষে স্বাধীন, থ্যাংক গড অলমাইটি যে সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, উই আর ফ্রি অ্যাট লাস্ট আমরা অবশেষে মুক্ত, অবশেষে স্বাধীন। এখানে লেখা আছে অ্যাব্রিজড মানে সংক্ষিপ্ত রূপ, মানে পুরো ভাষণটা এখানে দেওয়া নেই, একটু সংক্ষিপ্ত রূপটা এখানে দেওয়া রয়েছে। তো এটাই বলতেছে এখানে। তো এখানে কি বললো, যখন এটা ঘটবে, যখন স্বাধীনতার ঘোষণা সব জায়গায় হয়ে যাবে এবং আমরা প্রত্যেকটা গ্রাম, ছোট গ্রাম, রাজ্য, শহর থেকে স্বাধীনতার ঘোষণা বাজতে দিব, ঘন্টা বাজতে দিব, সেদিনই হচ্ছে আমরা সমৃদ্ধি অর্জন করব। এবং যেদিন এবং যখন আমরা হচ্ছে কি উইল বি এবল টু স্পিড আপ, আমরা হচ্ছে সমৃদ্ধি অর্জন করতে সক্ষম হব, দ্যাট ডে ওই দিন কোন দিন, যেদিন সকল সৃষ্টিকর্তার সন্তানেরা, সাদা এবং কালো বর্ণের মানুষেরা, ইহুদি অইহুদিরা, প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকরা হাতে হাত রেখে পুরাতন নিগ্রো ধর্মীয় গান গাইবে যে ফ্রি অ্যাট লাস্ট, থ্যাংক ইউ গড অলমাইটি, উই আর ফ্রি অ্যাট লাস্ট। এটা কি সো এটা কোনো কোয়েশ্চেন থাকলে করো, আমরা প্রায় শেষ। আর উপস্থিতিও দেখছি কম, অনেকেই নাই, অবশ্য 1.5 ঘন্টা হয়ে গিয়েছে, আজকে আর বেশি পড়াবো না, এটাই শেষ। সালমান আহমেদ বাদ গেছে না ভাইয়া, বাদ যায় না, এটা তো আমি পড়াইছি, রাফিজা, খাদিজা, ইলা, আরে বাদ যায় না, হ্যাঁ বাদ যায় না, এটা আমি পড়িয়েছি। হ্যাঁ যে বলতে সালমান আহমেদ যে বলতেছে বাদ গিয়েছে, তুমি ক্লাসটা শুরু থেকে আরেকবার করবা, বাদ যায় না, হয়তো তোমার নেটওয়ার্ক প্রবলেম ছিল বা তুমি হয়তো ক্লাসে ছিলে না, কি জানি, তুমি তো শুরু থেকে ছিলে মনে হচ্ছে। ইনভার্টেড কমা কেন হলো, ইনভার্টেড কমা কেন হয় জানো না? ইনভার্টেড কমা হচ্ছে যখন কোনো উক্তি উল্লেখ করা হয়, যেমন এটা হচ্ছে একটা ধর্মীয় গানের উক্তি, তাই না, একটা ধর্মীয় গান, ঠিক আছে, এটা একটা ধর্মীয় গান, মানে যে কোনো বইয়ের উক্তি টানা, রেফারেন্স টানা, বা কোনো একটা বক্তব্য বা কোনো একজন বিশেষ বা মহৎ বা বিখ্যাত ব্যক্তির যখন তুমি উক্তি উল্লেখ করবা লেখার ভিতরে, তখন তোমার ইনভার্টেড কমা ইউজ করতে হবে। কোনো বইয়ের উক্তি হতে পারে, কোনো বইয়ের রেফারেন্স হতে পারে, কোনো একজন বিখ্যাত ব্যক্তির কথা হতে পারে, বাণী হতে পারে, উক্তি হতে পারে, যখন তুমি এটা লিখবা মানে রাইটিংয়ে লিখবা, তখন তোমার ইনভার্টেড কমা ইউজ করতে হবে। ওকে, লিপি খাতুন পাইছি, অ্যালিজেনিস কি তাহলে না, কালেকটিভ নাউন না, কালেকটিভ নাউন এটা না, কালেকটিভ নাউন সবাই আরেকটু বিস্তারিত পড়বা, কালেকটিভ নাউন না, এটা হচ্ছে প্রপার নাউন। অ্যালিজেনিস কই, দেখো প্রপার নাউন চেনার একটা নিয়ম হচ্ছে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, ঠিক আছে। সো অ্যালিজেনিস এই যে শব্দটা, এই শব্দের প্রথম অক্ষর দেখো ক্যাপিটাল লেটার, তো ক্যাপিটাল লেটার তার মানে এটা প্রপার নাউন, সংক্ষেপে চেনার জিনিস। যেমন আমি বললাম এটা আই অ্যাম হ্যাপি,
সো আই এম হ্যাপি, হ্যাঁ আই এম হ্যাপি। সো এটা কি অ্যাডজেক্টিভ, নাউন নাকি অ্যাডভার্ব? কি এটা? হোয়াটএভার, এটা কি? হ্যাপি, হ্যাপি মানে এটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ আমি সুখী, তাই না? এটা ক্যাপিটাল লেটার ব্যবহার করা হচ্ছে, ক্যাপিটাল লেটার তার মানে প্রপার নাউন, প্রপার নাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। সো অ্যালিজেনিস যেটা, এটা হচ্ছে একটা প্রপার নাউন। পেনসিলভেনিয়া এটা হচ্ছে একটা প্রপার নাউন, কারণ প্রথম অক্ষর বড় এখানে। ওকে ভাই, শুরু করবেন নাকি আবার? না, কেন শুরু করব? কি বুঝে নাই? লেটের ব্যবহার বুঝো না রে, লেটের ব্যবহার এটা তোমাদের মানে এটা খুব বেসিক কোয়েশ্চেন, হ্যাঁ এগুলো তো জানার কথা তোমাদের। ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করবা। সো যাও, আমি বললাম আমাকে আসতে দাও, তোমার ইউজ করতে হবে কি লেট মি কাম ইন, লেট মি কাম ইন, আমাকে ভিতরে আসতে দাও। সো লেটের পর হচ্ছে তোমার অবজেক্ট বসে, লেট পরে অবজেক্ট বসে যে লেট মি কাম ইন। সেখানে সেটা বসছে লেট ফ্রিডম রিং। ওকে, লেট মি কাম, বললাম লেট হার গো, তাকে যেতে দাও। সো লেট হার, এই হারটা অবজেক্ট, তো লেটের পরে সবসময় অবজেক্ট বসে। আমি বললাম যে লেট হিম স্লিপ, SLEEP, স্লিপ, লেট হিম স্লিপ মানে তাকে ঘুমাতে দাও। সো লেটের পর এখানে অবজেক্ট বসে। মোহাম্মদ মুসা পার্টিসিপল কিভাবে চিনবে? এটা ভার্বের অধ্যায়। হ্যাঁ, ভার্বের অনেকগুলো প্রকার রয়েছে, ফাইনাইট, নন ফাইনাইট। নন ফাইনাইটের ভিতরে হচ্ছে নন ফাইনাইট ভার্বের প্রকারের ভিতরে তোমার পার্টিসিপল রয়েছে, জিরান রয়েছে। তো একটা বিস্তারিত পড়া, ঠিক আছে, এটা অ্যাডমিশনের পড়া, আমার নোট শিট রয়েছে অবশ্য। তো এটা হচ্ছে তুমি এটা এখন মানে এক ক্লাসে সম্ভব না, এটা তোমার বিস্তারিত পড়াতে হয়, ভার্ব থেকে শুরু করতে হবে, ঠিক আছে, বুঝতে পারছো? সেটা অন্য কোনো ক্লাসে পড়াবো বা অ্যাডমিশনে পড়াবো। ওকে, সো আর কোনো কোয়েশ্চেন নেই, কোয়েশ্চেন করে ফেলেছো তোমরা। এটা জাস্ট জেনে রাখবা লিপি খাতুন, যে প্রথম অক্ষর বড় হাতের হলে সেটা প্রপার নাউন হয়। ওকে, সো আজকে আর পড়াবো না, অনেকে ক্লাসে নাই, মাত্র মনে হচ্ছে 8-9 জন রয়েছে। আজকে একটাই প্যাসেজ পড়ালাম, এবং এই প্যাসেজটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসার মতো, যে কোনো পরীক্ষা আসতে পারে, কলেজের পরীক্ষা আসতে পারে, বোর্ড পরীক্ষা আসতে পারে। সো এটা একটু ভালো করে পড়বা। আর এরপরে আরেকটা তোমার স্পিচ রয়েছে, 3 স্পিচেস। সো নর্মালি একটা স্পিচ পড়লাম, এরপরে যেটা বঙ্গবন্ধুর ভাষণ, এটা আসবে না, সেটা পড়াবো না আমরা হচ্ছে নেলসন ম্যান্ডেলার, যেটা এটা অনেক বড় একটা ভাষণ, এটা এক ক্লাসে শেষও হবে না আমি মনে করি। সো হোয়াটএভার, যাই হোক, দেখা যাবে নেক্সট ক্লাসে কি হয়। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।